কি অবস্থা সবার বলবেন? সবকিছু ঠিক আছে? শোনা যাচ্ছে সবকিছু? দেখো তো একটু ভাইকে জানাও যে সব ঠিক আছে কিনা, সব শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা কথা বলবো কৃষি গুচ্ছে নিয়ে। কৃষি গুচ্ছের হচ্ছে 21 সেশনের হচ্ছে কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ, বায়োলজি। তো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও, একটু দ্রুত জয়েন হয়ে যাও। আজকে তো তানবীর ভাই থাকবে, আমিও থাকবো, তাহমিদও থাকবে। আমরা 3 ভাই মিলা ইনশাল্লাহ 30টা কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন আমি সবসময় বলি যে হচ্ছে কোশ্চেন সলভ আর কোশ্চেন অ্যানালাইসিস দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আসলে আমি সবসময় বা আমাদের সাথে যারা কোশ্চেন সলভ করে তারা জানো যে আমরা কোশ্চেন সলভ না, কোশ্চেনটাকে অ্যানালাইসিস করি, ঠিক আছে? তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করবা, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করবা এবং ফ্রেন্ডদেরকে হচ্ছে শেয়ার করবা। আর সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা, ঠিক আছে? আশা করি আমাদের অ্যানালাইসিসটা তোমাদের ভালো লাগবে, বা হচ্ছে যেটা তোমাদের জন্য কৃষি গুচ্ছের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? চান্স পাওয়ার ক্ষেত্রে আমি সবসময় বলি একটা হচ্ছে গদ বাঁধা পড়া, একটা স্ট্র্যাটেজিক্যালি পড়া। তোমাকে অবশ্যই স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তুমি শুধু সব পড়াশোনা করে মানে সব পইরা ভালো করতে পারে যারা 1-2 জন এলিয়েন বা 5 জন এলিয়েন আছে তারা, ঠিক আছে? তুমি তো আর এলিয়েন না, তাই না? আচ্ছা, তুমি যদি স্বাভাবিক স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে ডেফিনেটলি ভালো করতে চাইলে কি করতে হবে? হ্যাঁ, আজকে সুন্দর একটা পবিত্র দিন ছিল, সবাইকে জুম্মা মোবারক। ওইটাই দে দিয়েছি আমি। আচ্ছা, ওকে। সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক আছে? শোনা যাচ্ছে? সবকিছু ঠিক আছে কিনা এটা একটু জানাই কিন্তু। আচ্ছা, তাহলে এটাই আশা করি হচ্ছে তোমাদের জন্য হেল্পফুল হবে ব্যাপারগুলো। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে হচ্ছে চান্স পাওয়া যেমন কঠিন, আবার চান্স পাওয়া কিন্তু সহজ, ঠিক আছে? তো আমরা হচ্ছে সব কিছুর কঠিন বানানো আমাদের হচ্ছে একটা কি বলে এটা বাঙালির কমন নেচার, ঠিক আছে? বা তোমার আমি ভাই যেটা বললো মুদ্রা দোষ। কিন্তু আমরা চাইলেই কিন্তু ব্যাপারগুলোকে সহজ করতে পারি, যার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই কী হতে হবে যে আহ, সঠিক ওয়েটা অবলম্বন করতে হবে। সেটা অবশ্যই আমরা তোমাদের দেখানোর ট্রাই করব। আমাদের টার্গেট হচ্ছে আমরা 10 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট তোমার ওভারঅল, ঠিক আছে, এই কৃষি গুচ্ছের কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে ধারণা দিব, ঠিক আছে? আমাদের সাথে যারাই যুক্ত আছো, যারা আমাদের কোর্সে ভর্তি থাকো বা না থাকো, তারপর আমি ওভারঅল ধারণা দিব। কারণ হচ্ছে আমরা চাই যে হচ্ছে সবাই ভালো করুক। আর সবচেয়ে বড় কথা, কারো ভাগ্য কেউ নিয়ে যায় না। তুমি যদি পরিশ্রমী হও, তুমি যদি ক্যাপেবল হও, তাহলে তুমি 100% ভালো করবাই করবা, ঠিক আছে? 100% ভালো করবাই করবা, ঠিক আছে? আচ্ছা, সে দিচ্ছে সব জায়গায়। আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে তোমার তানভীর ভাই শুরু করবে। এক বায়োলজি তো ভাই তিনজনে নিয়েছে। বায়োলজি থাকলে আমি পাই। আস্তে এত মোটা গেল। কি অবস্থা বলো পান? দেখো ক্লাস্টার এগ্রি, হ্যাঁ আমরা ক্লাস্টার এগ্রি কোশ্চেন সলভ করবো বায়োলজি, ঠিক আছে? বায়োলজি প্রশ্ন সলভের যে বড় কথা হলো এখানে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, প্রশ্নটাকে সলভ না করে প্রশ্নটাকে বোঝা, ঠিক আছে? সবসময় আমরা এই কথাটা বলি। অনেকে তোমাদের একটা ভুল ধারণা থাকে, মিথ যেটা থাকে আর কি, যে প্রশ্ন আসছে অমুক, এটার আনসার অমুক, আমি অমুক, শেষ। এই অমুক অমুক করতে করতে পরে তমুক যখন আসে তখন আর পাও না কিছু। তাহলে অমুক জানলে শুধু হবে না, তমুকও জানতে হবে আর কি। বলে না যে অমুক তমুক, আমাদের এলাকায় বলে আর কি অমুক তমুক এরকম, ঠিক আছে? যে দোকানে যায় বলছে কিছু মিছু দেন আর কি। এখন কিছু মিছু বলতে গেলো যে যখন আর কি বলে বাদাম দিছে, না না বাদাম তো না। পরে হলো কলা দিছে, কলা তো না। চিপস দিছে, চিপস তো না। মানে আমার কিছু মিছুই দেন, ওই কিছু মিছু লাগবে। এখন এরকম যদি কিছু মিছু লাগে তাহলে সমস্যা আর কি, ঠিক আছে? তো এই জন্য তোমাকে জানতে হবে আর কি যে আমাকে কি পড়তে হবে। তাহলে বাঁচতে হলে জানতে হবে, ঠিক আছে? আর চান্স পাইতে হলে পড়তে হবে, জানতে হবে, মানতে হবে, সব কিছু করতে হবে। ওকে, তো চলো আজকে আমরা জীববিজ্ঞানের 30টা প্রশ্ন দেখি, ঠিক আছে? আচ্ছা, সবার আগে আসলে কি আছে, মূলের বহিরাবরণ। মূলের
বহিরাবরণ আছে, মূলের বহিরাবরণ আছে। মূলের বহিরাবরণকে কি বলা হয় দেখি একটু কমেন্ট করে জানাও তো বলো বান বাচ্চাকে তারা মূলের বহিরাবরণকে কি বলা হয়? জুম্মা মুবারক, ভেরি গুড, সবই ঠিক। হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করি দেখি। হ্যাঁ, এই তো তোহা বলছে, আরিফ বলছে, রাফি বলছে, ইরফাত বলছে, ইফতেখার বলছে। হ্যাঁ, তাহলে আমি বলি মজা করে যদি বলি যে মূলের মধ্যে কি আছে, একটা ল আছে। এখন দেখবো কোন জায়গায় ল আছে, এটার মধ্যে ল নাই, তাহলে বাদ। এটার মধ্যে ল নাই, বাদ। এটার মধ্যে ল নাই, বাদ। তাহলে এই যে ল আছে একমাত্র জায়গায় এপিব্লেমা, তাহলে এপিব্লেমাকে বলা হয় মূলের বহিরাবরণ। এপিব্লেমাকে বলা হয় মূলের বহিরাবরণ। তাহলে একটু বলে ফেলো তো যে কাণ্ডের বহিরাবরণ কি বলা হয়? কাণ্ডের বহিরাবরণটা কি বলা হয়? হ্যাঁ, এপিব্লেমা যারা বলছো ভেরি গুড, ঠিক আছে। এপিব্লেমা যারা বলছো ভেরি গুড, বলো তাহলে কাণ্ডের বহিরাবরণকে কি বলা হয়? কাণ্ডের বহিরাবরণকে কি বলা হয় বলো তো? আমরা মূল শিখে ফেললাম। তাহলে ভাইয়া একটা সহজ ট্রিক্স বললো যে ল যেহেতু আছে মূলে, লটা খুঁজবো। তাহলে কাণ্ড, এনে ড আছে, তাহলে ডটা খুঁজবো। যে কাণ্ড, ড আছে বা ড আছে, এই ডটা খুঁজবো। ডতে দেখবো যে এপি ডারমিস আছে, ঠিক আছে। আমি বলতে পারবো হাইপোডারমিস আছে, তো হাইপোডারমিসের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তাহলে এপি কি ডারমিস আছে, তাহলে কাণ্ড ড আছে যেহেতু এখানে ডারমিস থাকবে। মূল ল আছে, এখানে এপিব্লেমা থাকবে। এখানে কি থাকবে? এপিব্লেমা থাকবে। ক্লিয়ার? এপিডারমিস, এপিব্লেমা, ভেরি গুড। এরপর চলে আসে কোষচক্রের সময়। সময়ের মধ্যে কি বলছে? সংশ্লেষ দশায়। এটা অনেকেই বুঝে নাই যে সংশ্লেষ দশা। প্রশ্ন কিন্তু অনেক সহজ, বা সংশ্লেষ দশা আসার কারণে অনেকেই আমরা জানি না। আমরা পড়ছি যে হলো কি বলো জীবন দশা, আমরা পড়ছি হলো এস দশা, আমরা পড়ছি জি2 দশা, আমরা পড়ছি হলো এরপরে যে হলো বিভাজন দশা, আচ্ছা, বা এমফেজ বা মেটাফেজ। তাহলে এইখানে তো ভাইয়া মানে সংশ্লেষ দশা পড়লাম না, বইয়ে তো সংশ্লেষ দশা কিছু নাই, তো অনেক বা ওইভাবে পড়ে নাই। তো দেখো জি1 মানেই হলো ভাইয়া গ্যাপ 1, জি1 মানে কি? গ্যাপ 1, ঠিক আছে। জি2 মানেই তাহলে গ্যাপ 2, তো এই দুটো সবাই জানে। এই এস যে আছে ভাই, এস কে বলা হয় সিনথেসিস ফেজ। সিনথেসিস মানেই উৎপন্ন করা, মানেই হলো সংশ্লেষ করা। তাহলে সিনথেসিস মানেই হলো সংশ্লেষ। সিনথেসিস মানে কি? সংশ্লেষ। তাই আমি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কি দেখো, গ্যাপ মানে কি? গ্যাপ মানে একটু তোমার বিশ্রাম দিছি, তোমাকে বিরাম দিছি, তাহলে হলো বিরাম 1, বিশ্রাম 1, গ্যাপ 1। তাহলে এখানে এসে একটু রেস্ট নিবে, তাহলে এটার কি এত বেশি গুরুত্ব আছে? না রে ভাই। এনে আসো আবার রেস্ট নিবে। তাহলে দেখো মানুষের জীবনও কিন্তু এরকম, তো সবসময় যে পড়তে হবে ব্যাপারটা কিন্তু এমন না। আমি বলি একটু পড়াশোনা করবা, একটু গ্যাপ নিবা, একটু পড়াশোনা করবা, একটু গ্যাপ নিবা। নেওয়ার পরে তোমার কি হবে, মানে আবার তোরা কি করস, তোরা হলো মানে পড়ার ফাঁকে ফাঁকে গ্যাপ নাস না, গ্যাপের ফাঁকে ফাঁকে একটু পড়াশোনা করস। এই গ্যাপের ফাঁকে ফাঁকে একটু পড়াশোনা করলে হবে না, পড়ার ফাঁকে ফাঁকে কি করতে হবে? একটু একটু গ্যাপ নিতে হবে। তাহলে কি হয়? অ্যাকুরেসি বাড়ে। তাহলে এই যে সিনথেসিস বা সংশ্লেষ, এটাতেই সর্বোচ্চ সময় থাকে। এটাতেই কি থাকে? সর্বোচ্চ সময় থাকে। এটাতেই সর্বোচ্চ সময় থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি যদি বলি সুন্দর করে, এটা যদি তোমাদের আমি দেখাই একটু, তাহলে একটু সুবিধা হবে। ধরো এটা একটা আমার কোষচক্র, এনে আমার 5 থেকে 10%, বাকি 95% আমার হলো কি প্রস্তুতি পর্যায়ে। এটা এমফেস, এটা প্রস্তুতি। হ্যাঁ, এটা প্রস্তুতি, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রস্তুতির মধ্যে কয়টা পর্যায়? 3টা পর্যায়। এনে একটা পর্যায়, এনে একটা পর্যায়, এনে একটা পর্যায়, এরকম পর্যায়। এই অংশটাতে বলা হয় জি2, এই অংশটাতে বলা হয় জি1, এই অংশটাতে বলা হয় মনে করো এস। একটু চিত্র এদিক সেদিক হয়েছে, আমি একটু তোমাদের বোঝানোর জন্য বলতেছি। আমি বলি সংখ্যাটা এইখান থেকে মনে রাখবো, যে আমি মনে রাখবো এই যে দেখো 10, 20, 30, 40, আর ভাই এটা 50। দেখো তো কত সুন্দর হয়েছে, এই 10, 20, 30, 40, 50, 50 এটা কত? 50, 30 তে 50, এই, ঠিক আছে। তাহলে কি বলছি বলো, জি2 থেকে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ মানে সরি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা এদিকে এদিকে ঘুরে ঘুরে যায় এইভাবে। তাহলে জি2 থেকে বলবো আমরা সংখ্যা গুনবো ছোটবেলাতে, অপু 10, 20, 30, 40 গুনতো আমরা এরকম। তাহলে এরকম অপু 10, 20, 30, 40, 50,
তাহলে জি টুতে হলো 10 থেকে 20, জি ওয়ানে 30 থেকে 40, এস হলো 30 থেকে 50। এটা হলো পড়ার পদ্ধতি। এটা কি বলছি? এটা হলো পড়ার পদ্ধতি। এই যে প্রশ্ন আসছে সংশ্লেষ দশা, তুমি মুখস্থ করছো 30 থেকে 50, পরীক্ষায় যায় দাও আসছে জি ওয়ান দশা, পরে তাকায় ছিলা, পারো নাই, পরে কি আসলা, তাকায় ছিলা, পারো নাই। এটা এটা যাতে না হয়, তাহলে এটা আনসার কত বলো? এটা মনে আমার সবটুকু পড়ায় ফেলছি। তাহলে ভাইয়া জি টু দশায় 10 থেকে 20, ভাইয়া জি ওয়ান দশায় 30 থেকে 40, এস দশায় 30 থেকে 50। এটা মনে হয় এখন সবাই পারবা, এটা মনে হয় এখন সবাই পারবা। তারপর চলে আসে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? এটা জানে না এরকম সংখ্যা মনে হয় কেউই নেই। এই বলো পোলামান বাচ্চারা, বলো তো পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? বলো, পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? ইফাত বলছে, মংচিং বলছে, রুকাইয়া জান্নাত বলছে, ইফরাত না, তারপরে পৃথি বলছে, আপু অপু লস্কর, হ্যাঁ অপু লস্কর বলছে, প্রমিশা বলছে, সৌরভ রয় বলছে। ভেরি গুড, ভেরি গুড, শেখ কবিতা। তাহলে মোটামুটি সবাই পড়ছো। তাহলে পাতার গ্রাউন্ড টিস্যু কি বলে? মেসোফিল। এই মেসোফিল থেকে আমার মেইনলি কি হয়? খাদ্য তৈরি হয়। ঠিক আছে, মেসোফিল কি হয়? আমার খাদ্য তৈরি হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি আছে? এখানে কর্টেক্স তো আছেই, এরপরে পেরিসাইকেল বা পরিচক্র আছে। পরিচক্রটা ভালো মতো পড়ে ফেলবা, পরিচক্রতে প্রচুর প্রশ্ন আসে, পরিচক্রটা অবশ্যই ভালো মতো পড়ে ফেলবা। ঠিক আছে। আর এই পিতরা অনেকে চিনে না, পিতের অপর নাম কিন্তু মজ্জা। পিতের অপর নাম কি? মজ্জা। পিতের অপর নাম মজ্জা। হ্যাঁ অবশ্যই আবেদন করা উচিত, আবেদন করবা। আমার ক্যাটাগরির ভিডিও দিছি, 4th ক্যাটাগরির যে ভিডিও ভার্সিটিগুলো আছে, 3rd ক্যাটাগরির যে ভার্সিটিগুলো আছে, এগুলোতে আবেদন করবা। ঠিক আছে, আর বিভাগ পরিবর্তন করতে পারো। তারপর চলে আসো, এটা একটা ট্রিকি একটা প্রশ্ন আসছে। এই প্রশ্নটা দেখি কে কে পারো। এই প্রশ্নটা পারলে বুঝবো তোমাদের পড়াশোনা খুবই ভালো, খুবই ভালো। একটা ট্রিকি প্রশ্ন। ভুট্টার কাণ্ডের ভাস্কুলার মণ্ডলে বা কোনটা অনুপস্থিত? আচ্ছা সবার আগে বলো তো, ভুট্টার কাণ্ড এটা কি একবীজপত্রী উদ্ভিদ না দ্বিবীজপত্রী উদ্ভিদ? এটা অনেকে প্রশ্নটাই বোঝে না যে এটা প্রশ্ন কইতে আসছে। একবীজপত্রী উদ্ভিদ না দ্বিবীজপত্রী উদ্ভিদ বলো তো, বলো। একবীজপত্রী উদ্ভিদ না দ্বিবীজপত্রী উদ্ভিদ? হ্যাঁ পারছো, ভেরি গুড। কিন্তু আমি প্রশ্নটা একটু আনসার দাও, এটা কি ভুট্টার কাণ্ড কি একবীজপত্রী না দ্বিবীজপত্রী? ভুট্টার কাণ্ড কি একবীজপত্রী না দ্বিবীজপত্রী? আরে কি বলে শেখ কুবরা, অবশ্যই পসিবল, অবশ্যই অবশ্যই পসিবল। যদি তুমি ইনশাল্লাহ খুব ভালো মতো চেষ্টা করো এবং তোমার সর্বোচ্চটা তুমি দাও, অবশ্যই পসিবল। আমার এক ভাই মজা করে বলতো, অসভ্যই অসভ্যই পসিবল, মানে তালিবাসটার আগে নিয়ে আসলেই অসভ্যই অসভ্যই পসিবল। হ্যাঁ হ্যাঁ, একবীজপত্রী, ভেরি গুড। একবীজপত্রীতে আমরা কি জানি? সব কম কম থাকে। সব কি থাকে? কম কম থাকে। একবীজপত্রী, তাহলে ভুট্টার কাণ্ড কোনটা অবস্থিত? সবার আগে তোমাকে এই থিঙ্কিং আনতে হবে। যেই এই থিঙ্কিং আনতে পারবা যে একবীজপত্রী, সেই দেখবা সহজেই তুমি পারছো। ঠিক আছে, সেই তুমি কি পাবা? সহজেই পারবা। ঠিক আছে, কেন এটা বললাম? দেখো ভাস্কুলার মণ্ডলের ক্ষেত্রে যদি একটু বলি, আমি বলি যে মুক্ত নদী বদ্ধ একা, তোমাদের মনে হয় অনেকের পড়াইছি আমি হয়তো বা, মুক্ত নদী বদ্ধ একা। ঠিক আছে, বা আমি এটাকে মজা করে বলি, ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী কেন বললাম? মুক্ত এটা থাকে দ্বিবীজপত্রীতে, মুক্ত কই থাকে? দ্বিবীজপত্রীতে এবং নগ্নবীজী উদ্ভিদে। তাহলে এই জন্য নরেন্দ্র মোদী দিয়ে মনে রাখা যায়, ন দিয়া নগ্নবীজী উদ্ভিদ, মু দিয়ে মুক্ত, দ্বি দিয়ে দ্বিবীজপত্রী। ঠিক আছে, তাহলে দ্বিবীজপত্রীতে কি থাকে? মুক্ত থাকে। এই যে ভাই মুক্ত, মুক্তর মধ্যে যে ক আছে, কটা আসলে ক্যাম্বিয়ামের জন্য। কটা কিসের জন্য? ক্যাম্বিয়ামের জন্য। অর্থাৎ ক্যাম্বিয়াম থাকে এই হলো মুক্তে, মুক্ত থাকে ক্যাম্বিয়াম, এই জন্য এটার নাম হলো কি? মুক্ত। ঠিক আছে, মুক্ত মানে যে চিত্রটা যদি তোমাকে আইকে দিই আমি, এই যে মাঝখানে ক্যাম্বিয়াম আছে, এর বাইরে হলো এইদিকে যাইলাম, এইদিকে কি আছে? ফ্লেম আছে। এখন মুক্ত মানে কি? ধরো তুমি আর তোমার বন্ধু মারামারি করতেছিলে, ঘুষাঘুষি করতেছিলে, তোমার হলো মাহমুদ ভাই মাঝখানে এসে দাঁড়াই দিছে, তোমার আর ওরা কি করছে? মুক্ত করে দিছে, এই তোরা মারামারি করিস না, দুইজনের দুই পাশে মুক্ত করে দিচ্ছে। মুক্ত করে দেওয়া মানে হলো মাঝখানে কেউ আসছে, আর মাঝখানে যে আসছে ওই ব্যক্তিটার নামই ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম হলো এমন ব্যক্তি যে সবসময় জাইলেম আর ফ্লুয়েমের মাঝখানে আসে। ঠিক আছে, তাহলে মুক্ত কইয়াছিল দ্বিবীজপত্রীতে, মুক্ত কইয়াছিল ক্যাম্বিয়াম, মানে ক্যাম্বিয়ামে মুক্ত ছিল, এটা দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য। ঠিক আছে, আর বদ্ধ একা, তাহলে একবীজপত্রীর কাণ্ডে কি ছিল? বদ্ধ ছিল। বদ্ধ মানে এখানে কোনো ক্যাম্বিয়াম ছিল না। প্রশ্নটা কিন্তু দেখো কই থেকে আসছে, তোমার মাথায় এতটুকু খেলছে কিনা আমি জানি না, তুমি এতটুকু ডেপথ অফ নলেজ তোমার আছে কিনা আমি জানি না। যদি থাকে তাহলে তুমি খুবই ভালো পারো, আর যদি মুখস্থ বলো ক্যাম্বিয়াম তাহলে আলাদা ব্যাপার।
এখানে বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, এই ফিলিংসটা আনা ইম্পর্টেন্ট যে তুমি বুঝতেছো কিনা বায়োলজিটা, যে কই থেকে প্রশ্নটা আসছে। এখানে যে ভুট্টা কাণ্ডে ভাস্কুলার বান্ডল তুমি মুখস্থ করলা ক্যাম্বিয়াম, এই ক্যাম্বিয়াম আকাশতে আসছে না পাতালতে আসছে, কেন ক্যাম্বিয়াম হলো, এটাতে জাইলেম না কেন, ফ্লুয়েম না কেন, তুমি কিছুই বুঝলো না, তাহলে তো হলো না। বুঝতে পারছি? হ্যাঁ, এই যে আমি যে থিঙ্কিংটা তোমাকে বললাম, তুমি কি এইটুক তোমার কি মাথায় মাথায় কাজ করছে কিনা? এইটুক জানার জন্য আমাদের এই জন্য বলে কি, এই জন্য আমাদের কাছে আসতে হবে। ঠিক আছে, এইটুক বোঝার জন্য এটা আমার কাছে আসতে হবে। এই যে ভাইয়ারা বলতেছে এটা হলো মানে কি বলে, এটা হলো ক্লিয়ার কনসেপ্টের পড়াশোনা। ক্লিয়ার কনসেপ্টের পড়াশোনা করলে তুমি পরীক্ষা ভালো করবা। দেখবো পরীক্ষায় প্রশ্ন কিচ্ছু কমন পড়ছে না, খুব বাজে পরীক্ষা দিয়ে আসছো, দেখবো টপ করে ফেলছো। যে ছেলেটা ফার্স্ট হয়েছে ও দেখো, ও হলো ইয়ার বায়োলজির জায়গায় নাকি ম্যাথ দেখাইছিল বা ম্যাথের জায়গায় বায়োলজি জায়গায় ফেলছো, এবং পুরা 25 মিনিট পরে সে পরীক্ষা দিছে, দিয়ে সে ফার্স্ট হয়ে গেছে। তার মানে কি, তার কনসেপ্টটা খুবই ভালো। অবশ্যই মানতে হবে তোমাকে যে তার কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট আছে, সে পড়াশোনায় খুবই ভালো জানে, এই জন্য সে অল্প টাইমের মধ্যেও সে কাভার করে সে ফার্স্ট হয়ে গেছে, অন্য কিছু না, ফার্স্ট হয়েছে। ঠিক আছে, রিপ্লাই পাবো না, রিপ্লাই দিবার আমি রিপ্লাই দিয়েছিলাম, আমার নিয়ে জোর করে ক্লাসে নিয়ে যাচ্ছে পরে, আজ দিতেছি রিপ্লাই দিব একটু পরে। আরে বলছি মেসেজ দিছি তো, তুমি এসে বলে দিত। এই বলা পান্তদের মেসেজের রিপ্লাই দেওয়া হবে, মেসেজের রিপ্লাই দেওয়া হবে সবার। একটু আমরা ব্যস্ত আছি, 3 ভাইজান মনে একটু অসুস্থ হয়তোবা, এই জন্য রিপ্লাই দিতে, মেসেজের রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবার রিপ্লাই দেওয়া হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কিনা? তাহলে বদ্ধ মানে কি, ক্যাম্বিয়াম থাকে না, তাহলে একবীজপত্রীতে ক্যাম্বিয়াম থাকে না, তাহলে এটার আনসার হলো কি আমার এখানে ক্যাম্বিয়াম। ওকে, আচ্ছা, তারপর চলে আসে কি আছে, কোন আয়নটার শোষণ সবচেয়ে মন্থর বা সবচেয়ে কম? আমরা বলছি, আমি একটা মজার কথা বলি যে যেটা হলো দ্বি আয়ন বিশিষ্ট, বা যার যে ক্যাটায়নগুলা বা যে অ্যানায়নগুলা, ঠিক আছে, দুই যোজনী থাকে, তাদেরকে আমরা মেনলি, তাহলে এক যোজনীগুলো বাদ দিব কারণ এগুলো দ্রুত যায়। এখন ম্যাগনেসিয়াম না ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের কোনো সম্পর্ক নাই, ম্যাগনেসিয়ামের কোনো সম্পর্ক নাই। তাহলে আনসার কি বলো? হ্যাঁ, আনসার কি বলো, দ্রুত বলো, আনসার কি? না ম্যাগনেসিয়াম না, ম্যাগনেসিয়াম না, এই কি ছিল? হ্যাঁ, ম্যাগনেসিয়ামের কি নাই, কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছি? বলো, ম্যাগনেসিয়ামের সাথে কোনো কি আছে, সম্পর্ক নাই। হ্যাঁ, ক্যালসিয়াম হইতে পারে, আরেকটা কি হইতে পারে, যদি অ্যানায়ন থাকে তাহলে সালফেট হইতে পারে, অ্যানায়ন থাকলে সালফেট হইতে পারে। তা আমি একবারে বলি ক্যালসিয়াম সালফেট, আর এদিকে কি আছে, পটাশিয়ামের সাথে কি আছে, নাইট্রেট আছে। তাহলে এটা কি আবার, এটা সবচেয়ে দ্রুত গতি, এটা সবচেয়ে দ্রুত গতি। ঠিক আছে, এটা সবচেয়ে কি দ্রুত গতি। তারপরে এটা চলে আসো, পত্ররন্ধ্র কোন আলোতে খোলা ত্বরান্বিত হয়? এটা মেডিকেল কোশ্চেন আসছিল। দেখো মেডিকেল কোশ্চেন যে পরবর্তীতে আবার রিপিটেশন আসে, ইয়েতে কি বলে আর কৃষিগুচ্ছে যে রিপিট হয়, এটা কিন্তু এই প্রমাণ। কোন আলোতে পত্ররন্ধ্রের খোলা ত্বরান্বিত হয়? বলো, কোন আলোতে পত্ররন্ধ্রের খোলা ত্বরান্বিত হয়? এটা বইয়ে সুন্দর করে হুবহু লেখা আছে, হুবহু লেখা আছে। এটার সাথে তোমরা ঝামেলা বাজাও, এটার সাথে তোমরা ঝামেলা বাজাও কার? সালোক সংশ্লেষণের। দেখো সালোক সংশ্লেষণের একটা আলাদা ব্যাপার, আর এটা হলো পত্ররন্ধ্রের খোলা ত্বরান্বিত হয়, এটা একটা আলাদা ব্যাপার। প্রীতি বলছে, ইফরাত বলছে, মংচিং বলছে, প্রমি বলছে, সৌরভ রয় বলছে, বাকিরা বলো। রোকায়া জান্নাত বলছে, নীল আলু তো বলছে। হ্যাঁ, বাকিরা 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 মোটামুটি এত বেশি অ্যাভারেজ আসে, বেশি আসে না, কমও আসে না, কিছু আসে। হ্যাঁ, ওটাতে যাই নাই, যাবো। তাহলে পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত হয়, তোমাদের বই লেখা আছে ব্লু লাইটে। দেখো বইয়ে কিন্তু একটু ভিন্নভাবে লেখা আছে। এই যে ব্লু লাইট, অনেকের মাথায় কাজ করে না ভাইয়া, ব্লু মানে কি? ভাই ব্লু মানে হলো যারা মেয়ে মানুষ তারা খুব সুন্দর চিনো, এটা নীল, এটা লাল না, এটা হলুদ না, এটা কমলা না, তাহলে কোন আলো? নীল আলো। এখন এই লালটা দেখো এই নাম্বার অপশনে দিচ্ছে, এটাই হলো পরীক্ষার ট্রিক্স। কেন? কারণ আমরা জানি সালোক সংশ্লেষণ অধিক হয় কোন আলোতে, বলো তো? সালোক সংশ্লেষণ অধিক হয় কোন আলোতে? সালোক সংশ্লেষণ অধিক হয় কোন আলোতে? এটা মানে 21-22 মেবি,
21-22 তোমার মাহমুদারে জিজ্ঞেস করো, আমি জানি না শিওর। 21-22 মনে হয়। কোন সালের প্রশ্ন বলো? সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোন আলোতে? সালোক সংশ্লেষণ মিতু মিতু আল্লাহ, আমি তো বলছি ভাইয়া, অবশ্যই অবশ্যই, তোরটা দেখি নাই কেন আমি, ওই বললাম। ও তুই তো সবার আগে বলছস, অথই আর মিতু সবার আগে বলছে। সরি রে বউ, দেখি নাই উপরের দিকে। একক আলো হিসেবে, ভেরি গুড, একক আলো হিসেবে সবচেয়ে বেশি যায় লাল আলো। ঠিক আছে, আমি বলি, আমরা যে বলি বেনি আ সহ কলা, এই বেনি আ স হ কলা, এর মধ্যে সবচেয়ে বেশি যায় বেনি কলা। ঠিক আছে, এরপর এর মধ্যে সবচেয়ে বেশি যায় কি? বেনি কলা। ক্লিয়ার? বুঝছো কিনা? সবচেয়ে বেশি যায় বেনি কলা। আর এককভাবে সবচেয়ে বেশি যায় শুধু লা। এককভাবে সবচেয়ে বেশি যায় শুধু লা। অবশ্যই ভার্সিটি পাওয়া যাবে। 28,000, 28,000 ভার্সিটি পাবা, 28,000 ভার্সিটি পাবা। আমাদের ভিডিওগুলো দেখো, আমি তো সবগুলো নিয়ে ভিডিও দিচ্ছি, তোমাদের মোটামুটি সবগুলো নিয়ে এই ভিডিও দিচ্ছি। আচ্ছা, তারপর 77 নাম্বার, এই বাচ্চা কাচ্চারা বলো তো, কোন গোত্রটাতে পয়াসি গোত্রের ফল কোনটা? এই ফল না পইরা পরীক্ষায় যদি কেউ যাও, ওটার আমি গুলি করব। এই যে গুলি করব, গুলি কাদের গুলি করব? যদি ফল না পইরা যাও। ফল থেকে কৃষি গুচ্ছে ম্যাক্সিমাম সময় একটা প্রশ্ন আসবেই 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 আসবে, ইনফিনিটি স্টার। ফল থেকে একটা প্রশ্ন আসবেই 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 আসবে 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 আসবে। ফলটা করে দিই সুন্দর করে, তাহলে দিলাম। হ্যাঁ, যারা উত্তর বলছো ভেরি গুড, ভেরি গুড। বাকিরা বাকিরা এত কম কেন? ফলের উত্তর এত কম কেন? ফলটা বলো, স্যার উত্তর। ফল কি বলবো, এটার আনসার কি? পয়সা গোত্রের ফল, এটার আনসার কি? আনসার দিতেছে কিন্তু এটা কম আনসার দিতেছে কে? আচ্ছা দেখো, এইগুলো সবগুলাই হচ্ছে ফল। সিলিকোয়া, ক্যাপসিউল হচ্ছে কেরিওপসিস, এগুলো সবগুলাই ফল। আচ্ছা, মালবেসিয়ার গোত্রের ফল কি বলো তো? এই যে ভাই জিজ্ঞেস করছে মালবেসি গোত্রের ফল কি বলো? মালবেসিয়া গোত্রের ফল কি? এটা কমেন্ট করো তো একটু। এগুলো আসবে পরীক্ষায়। এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ফলের উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। কৃষি গুচ্ছের জন্য মানে সপ্তম অধ্যায় তো ইনফিনিটি স্টার, এমনি কারণ হলো কৃষি ভার্সিটি মানে সপ্তম অধ্যায়, এর মধ্যে ফল হলো ইনফিনিটি স্টার, এটা একটা প্রশ্ন আসবে। ফল, হ্যাঁ আমি বলে সিলিকোয়া, এটা দেখো সিলিকোয়া হচ্ছে শুষ্ক বিদারী ফল। বিদেশি মানে হচ্ছে ফল। দাঁড়াও আমি বলে দিতেছি। শুষ্ক শুষ্ক বিদারী ফল মানে হচ্ছে এটার নিচ থেকে উপর দিকে ফাইটা যায়। ধরো এই যে এরকম আছে, চিত্র তো ভালো রাখতে পারি না, ধরো নিচ থেকে এটা ধরো আছে এরকম এরকম, নিচ থেকে ফাইটা হচ্ছেই হবে, উপরের পার্ট থেকে নিচের পার্টে হচ্ছে মানে ফাইটা যায় আর কি। এটা বলা হচ্ছে শুষ্ক বিদারী ফল। এটা কি? সিলিকুয়া, মানে নিচ থেকে উপরের দিকে ফাইটা যায়। এর উদাহরণ কি? সিলিকুয়া হচ্ছে সরিষা আর হচ্ছে কি মূলা। সরিষা সরিষা আর হচ্ছে কি মূলা, এটা হচ্ছে কি সিলিকোয়ার উদাহরণ। পরে কি? ক্যাপসুল। কি? ক্যাপসুল হচ্ছে এটা উপর থেকে নিচে। আমরা সিলিকোয়া কি পড়লাম? নিচ থেকে উপর দিকে ফাটছে, এটা কি হবে? উপর থেকে নিচের দিকে ফাটবে, বহু কপারটা বিদীর্ণ হবে। এবার এটা হচ্ছে কি ক্যাপসুল, উপর থেকে নিচে বহু কপারটা বিদীর্ণ হবে আর কি, বহু কপারটা ফাইটা যাবে, সেটা কি বলা হয়? কি সেটাকে বলা হয় ক্যাপসুল। ক্যাপসুলের উদাহরণ কি? সেটা হচ্ছে কি ধুতুরা, ঢেঁড়স, পাট। ধুতুরা, ঢেঁড়স আর হচ্ছে কি পাট, এইগুলা কি? এগুলো হচ্ছে কি ক্যাপসুলের উদাহরণ। আর হচ্ছে কেরিওপসিস কি? এটা হচ্ছে আমি আসবো, ঠিক আছে? তোর ভাই 2-3টা পড়াই, তাহলে 2-3টা পড়াইলে পরে আমি চলে আসতেছি। ক্যাপসুল হচ্ছে কি ক্যাপসুলের উদাহরণ কি? ধুতুরা, ঢেঁড়স, পাট। আর কেরিওপসিস তো আমরা পড়লাম পয়সা গোত্রের ফল। আর হচ্ছে মালবেসিয়ার গোত্রের ফল কি? বিদীর্ণ হবে আর কি।
দেখো মালবেস একত্রের ফল কি কি আছে, সেটা হচ্ছে ক্যাপসুল আর হচ্ছে বেরি। ক্যাপসুল আর হচ্ছে কি বেরি, এই দুইটা হচ্ছে কি মালবেস একত্রের ফল। এই ফলগুলো ভালোভাবে পড়বে, এগুলো খুব ইম্পর্টেন্ট ফলগুলা। আচ্ছা দেখো এরপরে কি বলছে, কোনটি ট্রাইকার্বক্সিলিক চক্র। ট্রাইকার্বক্সিলিক চক্র কোনটা কমেন্ট করে জানাও তো একটু। দেখো গ্লাইকোলাইসিস কি শ্বসনের প্রথম ধাপ। শ্বসনের দুইটা শ্বসনেরই সবাত শ্বসন অবাত শ্বসনের দুইটারই হচ্ছে প্রথম ধাপ, শ্বসনের প্রথম ধাপ। শ্বসনের প্রথম ধাপ সেটা কি গ্লাইকোলাইসিস। ক্রেবস চক্র কি, C3 চক্র কি, এটা হচ্ছে ক্যালভিন চক্রের অপর নাম। ক্যালভিন চক্রের অপর নাম। আর C4 কি, হ্যাচো-স্ল্যাক চক্রের অপর নাম। হ্যাচো-স্ল্যাক চক্রের অপর নাম। আর হচ্ছে ক্যালভিন চক্রে কি হয়, C3 চক্র, এটাকে কেন বলা হয়, যে 3 কার্বন বিশিষ্ট যে উৎপন্ন হয় এর জন্য এটাকে C3 বলা হয়। C4 চক্র কি, C4 চক্র হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সেটা কত, 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, এর জন্য এটাকে C4 চক্র বলা হয়। C3 চক্র কাকে বলা হয়, দেখো C3 চক্র কি, C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড সেটা কয় কার্বন বিশিষ্ট, সেটা হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, এর জন্য এটা কি বলা হয়, C3 চক্র বলা হয়। ক্রেবস চক্র কি, এটাই কি 78 কি হবে, 78 এর आंसर কি কমেন্ট করো তো একটু। 78 হচ্ছে বি বলছো, হ্যাঁ এটা হচ্ছে ট্রাইকার্বক্সিলিক চক্র। কেন বলা হয়, ক্রেবস চক্র অপর নাম হচ্ছে কি ট্রাইকার্বক্সিলিক চক্র, কারণ কি ক্রেবস চক্রে হচ্ছে 3টা কার্বক্সিল গ্রুপ থাকে, মানে 3টা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, মানে অ্যাসিড গ্রুপ থাকে আর কি, এর জন্য এটাকে বলা হয় কি ট্রাইকার্বক্সিলিক চক্র। 3টা থাকে, 3 থাকার মানে কি ট্রাই, এর জন্য এটাকে বলা হয় কি ট্রাইকার্বক্সিলিক চক্র বা হচ্ছে ক্রেবস চক্র বলা হয়, বুঝছে এটা। আচ্ছা দেখো 79 নম্বর বলছে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে সংযোগকারী রাসায়নিক উপাদান কোনটি। গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে সংযোগকারী রাসায়নিক উপাদান কোনটি, দেখো সাইট্রিক অ্যাসিড চক্র, এটা ক্রেবস চক্র, আরেকটা না ক্রেবস চক্র, তাহলে কয়টা নাম হইলো, সাইট্রিক অ্যাসিড চক্র, পরে হচ্ছে দেখো ট্রাইকার্বক্সিলিক চক্র, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, সাইট্রিক অ্যাসিড চক্র, ক্রেবস চক্র, 3টা নাম হইছে। দেখো এরপরে কি আছে, পাইরুভিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেটা কি C4 চক্রের প্রথম উপাদান আর কি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C4 চক্রের হচ্ছে মানে প্রথম স্থায়ী পদার্থ, সেটা কয় C4 চক্র, এর জন্য এটাকে C4 বা হ্যাচো-স্ল্যাক চক্র বলা হয়। আর এই অ্যাসিটাইল কোটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। অ্যাসিটাইল কোটাকে বলা হয় ক্রেবস চক্র ও হচ্ছে গ্লাইকোলাইসিসের সংযোগকারী রাসায়নিক উপাদান। মানে এটা কেমনে হইছে দেখো, শ্বসনের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, 1 নাম্বার ধাপ গ্লাইকোলাইসিস। 2 নাম্বার ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। আর হচ্ছে 3 নাম্বার ধাপ হচ্ছে ক্রেবস চক্র। এর জন্য এটাকে কি বলা হয়, দেখো 1 আর 3 কে যুক্ত করছে সেটা হচ্ছে 2 নাম্বার, 1 আর 3 কে 1 এবং 3 কে হচ্ছে যুক্ত করছে 2 নাম্বার, এর জন্য একে কি বলা হয়, সংযোগকারী রাসায়নিক উপাদান বলা হয়। আমাদের তো এইটাই বলছে সংযোগকারী রাসায়নিক উপাদান কি, এটা হচ্ছে কি, এটা কি অ্যাসিটাইল কোয়ে হচ্ছে সংযোগকারী রাসায়নিক উপাদান। আর হচ্ছে দেখো অক্সালিক অ্যাসিড যেটা আছে সেটা কি আমরা কি বললাম, C4 চক্রে এটা উৎপন্ন হয়। আর এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটাকে হচ্ছে ক্রেবস চক্রের ক্ষেত্রে আবাসিক অণু বলা হয়। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটাকে কি বলা হয়, আবাসিক অণু বলা হয়, মানে সব সময় থাকে এটা, আবাসিক অণু বলা হয় এটাকে।
আচ্ছা সাইট্রিক অ্যাসিড চক্রে মানে হচ্ছে ক্রেবস চক্রে, দেখো ক্রেবস চক্রে কয়টা কোশ্চেন আসছে, প্রায় 2-3টা কোশ্চেনে ক্রেবস চক্র থেকে এসে পড়ছে যে সাইট্রিক অ্যাসিড চক্রে নির্গত হাইড্রোজেন গ্রহণ করে কোনটি। দেখো এটা কে কে জানো একটু কমেন্ট করে জানাও তো, যে পারবা কমেন্ট করে জানাও। দেখো এটা কিভাবে হইছে, দেখো এখানে হচ্ছে কি সাকসিনিক অ্যাসিডটা দুইটা H+ হারায় হচ্ছে কিসে পরিণত হয়, ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়। দুইটা হচ্ছে H+ হারাইছে, দুইটা H+ হারায় হচ্ছে কি ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়। ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়। এর ফলে কি হয়, এখানে হচ্ছে FAD থেকে যে সাকসিনিক অ্যাসিডটা দুইটা H+ হারায় হচ্ছে কি ফিউমারিক অ্যাসিডে পরিণত হইতেছে। এর ফলে FAD থেকে এখনো FADH2 উৎপন্ন হয়, FADH2 উৎপন্ন হয়। এখানে এনজাইম কোন এনজাইম কাজ করে, সেটা হচ্ছে কি সাকসিনেট ডিহাইড্রেজেস এনজাইম কাজ করে। সাকসিনেট ডিহাইড্রেজিনেস সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করে। তাহলে কি হইলো, এখানে যে H+ টা আছে, তাহলে এই H+ টা কে গ্রহণ করলো, সেটা হচ্ছে FAD গ্রহণ করে, সেটা কি FADH2 হইছে। দেখো এইটাই আমাদের বলছে সাইট্রিক অ্যাসিড চক্রে নির্গত হাইড্রোজেন গ্রহণ করে কোনটি। সাইট্রিক অ্যাসিড চক্র মানে ক্রেবস চক্রে দেখো সাকসিনিক অ্যাসিডটা যে H+ টা ছাড়লো, হাইড্রোজেনটা ছাড়লো, সেটাকে FAD গ্রহণ করে FADH2 হইছে। আমাদের প্রথম পার্টটাই চাইছে, তাহলে আনসার কি হবে সেটা হচ্ছে কি 80 এর আনসার কি কমেন্ট করে জানাও একটু। সেটা হচ্ছে কি FAD, সেটা হচ্ছে কি FAD, এটা হচ্ছে সঠিক আনসার। আমরা কি মাত্রই দেখলাম না, সাকসিনিক অ্যাসিড থেকে 2H+ হারায়া FAD তে পরিণত হইছে, FAD থেকে হচ্ছে FAD2DH2 হইছে। আচ্ছা পরে 81 নাম্বারটা দেখো, 81 নাম্বার কি বলছে, স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মিওসিস ঘটে। দেখো দুইটা, একটা হচ্ছে স্পোরোফাইট মানে হচ্ছে 2N, আর হচ্ছে গ্যামেটোফাইট মানে হচ্ছে N। দেখো আমরা দেখাই একটু, কোষ বিভাজন অধ্যায়ের কোশ্চেন এটা। দেখো আমরা পড়ছি কি হ্যাপ্লয়েড জীবে জাইগোট কি কই ঘটে, নিষেক কই ঘটে, হ্যাপ্লয়েড জীবে ঘটে হচ্ছে নিষেকের পর জাইগোটে, মিওসিস কই ঘটে, নিষেকের পর জাইগোটে ঘটে। আর হচ্ছে ডিপ্লয়েড জীবে কই ঘটে, নিষেকের পূর্বে। জনন মাতৃকোষ থেকে গ্যামেট সৃষ্টিকালে। গ্যামেট সৃষ্টিকালে ঘটে। তাহলে কি ডিপ্লয়েড মানে কি বললাম 2N, আর হচ্ছে হ্যাপ্লয়েড মানে কি N। এর আরেকটা নাম কি হ্যাপ্লয়েড বা হচ্ছে কি গ্যামেটোফাইটিক উদ্ভিদ, গ্যামেটোফাইট। আর হচ্ছে ডিপ্লয়েড মানে কি স্পোরোফাইটিক, তাহলে কি হইলো আমাদের কি এইটাই চাইছে, বলছে স্পোরোফাইটিক উদ্ভিদে মিওসিস কই ঘটে। আমরা দেখলাম কি নিষেকের পূর্বে ঘটে, মানে নিষেকের আগে ঘটে, এবং কই ঘটে জনন মাতৃকোষ থেকে গ্যামেট সৃষ্টিকালে ঘটে। দেখো আমরা জাস্ট মিলাইলেই হবে এখানে। দেখো স্পোরোফাইটিক উদ্ভিদ বলছে মানে 2N উদ্ভিদে মিওসিস কই ঘটে, তাহলে কি জাইগোটে কই ঘটে, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড মানে হচ্ছে N এর ক্ষেত্রে ঘটে। হ্যাপ্লয়েড বা হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদের ক্ষেত্রে কই জাইগোটে ঘটে। শুধু কিন্তু জনন কোষে না, আমাদের স্পোরোফাইটিক উদ্ভিদ কিন্তু শুধু জনন কোষে না, জনন মাতৃকোষে। এটা কিন্তু তোমাদের ভালো করে খেয়াল করতে হবে। শুধু জনন কোষ দেখে তুমি দাগাই দিতে পারবা না, সেটা কিন্তু ভুল আনসার। এই জনন কোষ যদি তুমি দাগাও, এটা কিন্তু ভুল আনসার, এটা কিন্তু ভুল আনসার। দাগাইতে কি হবে, জনন মাতৃকোষ পুরাটাই দাগাইতে হবে, বুঝছি। তাহলে এটা সঠিক আনসার কি, সেটা হচ্ছে সঠিক আনসার সি। 81 হচ্ছে সি সঠিক আনসার। আচ্ছা 82 নাম্বারটা কি, কোন উদ্ভিদের পুষ্প ট্রাইমারাস প্রকৃতির। দেখো এই কোশ্চেনটাকে এবার একটু কমেন্ট করে জানাও। এই কোশ্চেনটা হচ্ছে খুবই ট্রিকি একটা কোশ্চেন, মানে দুইটা অধ্যায় মিলায় এই কোশ্চেনটা আসছে। ধরো 7 আর 8 নাম্বার নগ্নবীজি আর হচ্ছে কি টিস্যুতন্ত্রের দুইটা চ্যাপ্টার মিলায় হচ্ছে এই কোশ্চেনটা আসছে। কে কে পারো একটু কমেন্ট করে জানাও, কে কে বুঝছো এই কোশ্চেনটা, 82 নাম্বার কোশ্চেনটা।
দেখো এর কিভাবে হয়েছে, ট্রাইমেরাস প্রকৃতির মানে বলছে দেখো এইখানে হচ্ছে প্রথমে বইলা দিছে কি, দেখো আমরা জানি কি 7-8 নাম্বার অধ্যায় টিস্যু চ্যাপ্টারে পড়ছি কি একবীজপত্রী উদ্ভিদ কি কি আছে। দেখো আমাদের দেখো ট্রাইমেরাসটা কার হয়, পুষ্প ট্রাইমেরাস আমরা কি পড়ে আসছি, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। একবীজপত্রী উদ্ভিদের পুষ্পটা কেমন হয়, ট্রাইমেরাস হয়। এখন আমাদের দেখতে হবে যে একবীজপত্রী উদ্ভিদ কি কি আছে, সেইটার উদাহরণগুলো মিলাইলে জাস্ট আনসারটা হয়ে যাবে। এখন 7 নাম্বার অধ্যায়ে কিন্তু একবীজপত্রী উদ্ভিদের উদাহরণগুলো দেয়া নাই, সেটা কই দেওয়া আছে 8 নাম্বার অধ্যায়ে দেওয়া আছে যে মূলের যে ইটা আছে একবীজপত্রী মূলের অন্তর্গঠন যে বৈশিষ্ট্যগুলো আছে ওর আগে দেওয়া আছে। দেখো একবীজপত্রী উদ্ভিদ কি কি আছে, একবীজপত্রী উদ্ভিদ কি কি হচ্ছে, ঘাস, বাঁশ, কলাবতী, কচু, ধান, গম, ভুট্টা। তাহলে দেখো এইখানে ঘাস, বাঁশ, কলাবতী, কচু, ধান, গম, ভুট্টা এই যে উদাহরণগুলো আছে এইগুলো হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ, যা দেওয়া আছে কই 8 নাম্বার চ্যাপ্টার মানে টিস্যু চ্যাপ্টারে দেওয়া আছে। আর হচ্ছে এখানে আসছে কি পুষ্প হচ্ছে ট্রাইমেরাস প্রকৃতির কার, সেটা একবীজপত্রী উদ্ভিদ। মানে কি এখানে সঠিক আনসার কি, সেটা হচ্ছে ধানের, কারণ ধান একটা কি একবীজপত্রী উদ্ভিদ, এর জন্য ওর পুষ্প হচ্ছে কি ট্রাইমেরাস। কারণ ট্রাইমেরাস কাদের থাকে পুষ্প, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের পুষ্প কেমন থাকে, ট্রাইমেরাস থাকে, এর জন্য ধান হইছে কি সঠিক আনসার। আর ট্রাইমেরাসের এখানে দেখো একবীজপত্রী উদ্ভিদের আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কি তাদের মূলটা কেমন থাকে, একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কেমন, মূলটা থাকে হচ্ছে গুচ্ছমূল, গুচ্ছমূল থাকে। এরপর হচ্ছে তাদের কি শিরাবিন্যাসটা কেমন সমান্তরাল থাকে। পুষ্প হচ্ছে ট্রাইমেরাস মানে পুষ্পগুলোর সংখ্যা, ট্রাইমেরাস মানে হচ্ছে 3 এর গুণিতক, মানে হচ্ছে 3 এর গুণিতক, মানে 3 এর গুণিতক মানে কি এর চেয়ে বেশি থাকবে, 3 থাকবে, 3 এর হচ্ছে গুণিতক আকারে থাকবে। দেখো 3 হবে, পর হচ্ছে 6 হবে, 9 হবে, 12 হবে, ধরো এরকম কত 15 হবে, এরকম এগুলো 3 এর গুণিতক। এগুলো হচ্ছে কি পুষ্প ট্রাইমেরাসের মানে 3 এর গুণিতক হবে। ট্রাইমেরাস মানে হচ্ছে এইটা, বুঝছে এটা, এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আচ্ছা এরপর বলছে কি 83 নাম্বারটা দেখো, 83 নাম্বারটা কি বলছে, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত কোন শ্রেণী, এটা কি কোন শ্রেণী কমেন্ট করে জানাও একটু। দেখো আমরা একটু দেখি, মিগজিনি কি নামে পরিচিত, মিগজিনি হচ্ছে হ্যাগফিশ নামে পরিচিত, মিগজিনি কি হ্যাগফিশ নামে পরিচিত। এখানে কয় জোড়া ফুলকার রন্ধ্র থাকে, 5 থেকে 15 জোড়া ফুলকার রন্ধ্র থাকে, 5 থেকে 15 জোড়া ফুলকার রন্ধ্র কই থাকে, মিগজিনিতে থাকে, এটা বুঝছি। এরপর দেখো আমরা বাকিগুলো দেখি, কন্ড্রিকথিসিস 3টা মাছ আছে, তোমাদের টান বিভাগে সবসময় বলে কাছ মানে হচ্ছে মাছ, কাছ মানে হচ্ছে কি মাছ, মানে কি কন্ড্রিকথিসিস, অ্যাক্টিনোপটেরিজিস, সার্কোপটেরিজিস এই 3টাই হচ্ছে মাছ, এইগুলা 3টাই হচ্ছে মাছ। এইগুলা এখন প্রথমটা কি তরুণাস্থিময়, প্রথমটা মানে কন্ড্রিকথিসিস হচ্ছে কি তরুণাস্থিময় মাছ, তরুণাস্থিময়, পরের গুলো হচ্ছে কি অস্থিময় মাছ, অস্থিময় মাছ। এখন দেখো 3টাতে হচ্ছে 3 ধরনের আইস কাজ করে, এখন কোনটাতে কোন আইস কাজ করে এটা কিভাবে মনে রাখবো, দেখো তো দেখি আমরা এখানে, দেখো আমরা বললাম কি কাছ, কন্ড্রিকথিসিস, অ্যাক্টিনোপটেরিজিস আর হচ্ছে সার্কোপটেরিজিস, 3টা আমরা একটু কাছ মানে হচ্ছে কি মাছ আমরা দেখবো আর কি। এখন ধরো তুমি হচ্ছে প্ল্যাকার্ড হাতে দাঁড়ায় আছো, তুমি হচ্ছে আন্দোলন করতেছে, এই ধরো আমেরিকাতে কিন্তু হচ্ছে দেখো ইসরায়েলের বিরুদ্ধে হচ্ছে আন্দোলন করতেছে আমেরিকার শিক্ষার্থীরা, এখন কি পুলিশ যা হচ্ছে কি করছে, সেই পুলিশ যা সেই আন্দোলনের উপর হামলা করে দিছে। এখন তুমি কথা প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলন করতেছিলা, তোমার হচ্ছে প্ল্যাকার্ড ছিনাই নিছে পুলিশ, এর জন্য কি তুমি কান্নাকাটি করবা না, ধরো তোমার আন্দোলনে তোমার হচ্ছে বিঘ্ন করে দিয়েছে, তুমি কি করছো তাহলে, প্ল্যাকার্ড দেখো, প্ল্যাকার্ড ছাঁটাই, আর হচ্ছে কি ধরো তোমার হাতে প্ল্যাকার্ড ছিল, প্ল্যাকার্ড নিয়ে তুমি আন্দোলন করতেছিলা, প্ল্যাকার্ডটা হচ্ছে ছাঁটাই করে দিছে, মানে হচ্ছে তোমার হাত থেকে নিয়ে নিছে, এর জন্য কি করছো তুমি ঘ্যান ঘ্যান করে কি কান্না করতেছো। জাস্ট এইটা মনে রাখলেই তুমি 3টার হচ্ছে আইসটা মনে রাখতে পারতেছো, প্ল্যাকার্ড ছাঁটাই, এর জন্য তুমি কি ঘ্যান ঘ্যান করতেছো। দেখো প্ল্যাকার্ড দিয়ে কি সেটা হচ্ছে প্ল্যাকয়েড, প্রথমটাতে তাহলে কি কন্ড্রিকথিসিস থেকে প্ল্যাকয়েড, এরপর কি ছাঁটাই স দিয়ে হচ্ছে কি সাইক্লয়েড, কন্ড্রিকথিসিস অ্যাক্টিনোপটেরিজিস কি সাইক্লয়েড,
সাইক্লোয়েড। আরেকটা কি আছে ট দেয়া কি টিনোয়েড। দেখো আরো গভীরে বলে দিই, দেখো এর মধ্যে হচ্ছে এটা কাটাবিহীন, সাইক্লোয়েডটা হচ্ছে কাটাবিহীন আর হচ্ছে টিনোয়েডটা কাটাযুক্ত। কিভাবে মনে রাখবা, দেখো কাটাই ট আছে না, কাটা এখানে ট আছে, টিনোয়েডে ট আছে, তার মানে টিনোয়েডটা হচ্ছে কাটাযুক্ত, টিনোয়েডটা কাটাযুক্ত, বুঝছে এটা। দেখো আর হচ্ছে কি লাস্টটা কি জ্ঞান জ্ঞান, জ্ঞান জ্ঞান দিয়ে হচ্ছে জ্ঞানয়েড। জ্ঞানয়েড কই থাকে, তার হচ্ছে কি সেটা হচ্ছে কি সার্কোপ্টেরিজে জ্ঞানয়েড থাকে। তাহলে কি বললাম যে প্ল্যাকার্ড হাতে দাঁড়ায় আছিলাম, প্ল্যাকার্ডটা ছাঁটাই করে দিছে, আমি জ্ঞান জ্ঞান করতেছিলাম। তাহলে কন্ট্রিক থিসিসে থাকে প্ল্যাকার্ড, অ্যাক্টিনোপ্টেরিজে থাকে সাইক্লোয়েড হচ্ছে টিনোয়েড, সার্কোপ্টেরিজে থাকে জ্ঞানয়েড। আর দেখো এখানে পুচ্ছপাখনাগুলো কেমন থাকে, প্রথমটা থাকে হোমোসার্কাল, মানে প্রথমটা একই থাকে হোমোসার্কাল, এরপরটা হচ্ছে কি হেটারোসার্কাল, হেটারোসার্কাল, আর লাস্টেরটা হচ্ছে কি ডাইফি সার্কাল, ডাইফি সার্কাল। তার মানে কি হইলো, প্রথমটার পাখনাগুলো পুচ্ছপাখনাগুলো কেমন থাকে হোমোসার্কাল, কন্ট্রিক থিসিসের হোমোসার্কাল, অ্যাক্টিনোপ্টেরিজে হেটারোসার্কাল, সার্কোপ্টেরিজে হচ্ছে কি ডাইফি সার্কাল। এখানে ফুলকার রন্ধ্র কত থাকে, 5 থেকে 7 জোড়া থাকে, 5 থেকে 7 জোড়া ফুলকার রন্ধ্র কই থাকে, কন্ট্রিক থিসিসে থাকে। এখানে কয় জোড়া থাকে, সার্কোপ্টেরিজে থাকে 4 জোড়া ফুলকার রন্ধ্র থাকে, আর ওইটাতে ফুলকার রন্ধ্র থাকে না আর কি। দেখো এখন আমাদের বলছে কোশ্চেনে বলছে কি রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। দেখো এটা হচ্ছে বেশিরভাগ মাছ, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কাকে বলা হয়, অ্যাক্টিনোপ্টেরিজকে হচ্ছে কি বলা হয়, রশ্মিময় পাখনা বিশিষ্ট, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ বলা হয়, সেটা কি অ্যাক্টিনোপ্টেরিজের বলা হয়। এখানে জীবিত মাছের প্রায় হচ্ছে 96% মাছ, মানে আমরা যা খাই, যা আমরা খাই তার সবই হচ্ছে কি অ্যাক্টিনোপ্টেরিজি বা হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত। কারণ রুই, কাতলা, পুঁটি, পর হচ্ছে ইলিশ, যা আছে সব মাছ হচ্ছে কি এইটার, মানে হচ্ছে সাধু পানির যত মাছ আছে সবগুলো মাছ রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আর হচ্ছে কি সার্কোপ্টেরিজকে কি বলা হয়, সেটাকে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বলা হয়, পিণ্ডাকার রশ্মিময় মাছ বলা হয়, পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বলা হয়। এইটার উপর সার্কোপ্টেরিজকে আর দুইটা নাম আছে, সেটা কি সিলাকান্থ আর লাংফিশ বলা হয়, সিলাকান্থ আর হচ্ছে কি লাংফিশ, সার্কোপ্টেরিজে সিলাকান্থ আর হচ্ছে লাংফিশ বলা হয়। আচ্ছা বলছে কি বাংলাদেশের কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র, রুই মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কি সেটা কি কমেন্ট করে জানাও তো একটু। রুই মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র সেটা কোনটা, দেখো বাংলাদেশে এইখানে সবগুলোর মধ্যে তুমি পড়ছো, তোমার একটা অধ্যায়ই পড়ছো, হালদা নদীর কথাই শুধু তুমি পড়ছো বইয়ে, তুমি আর কিন্তু দেখো বুড়িগঙ্গা, সুরমা, যমুনা নদী কোন নদীর কথাই বইয়ে পড়ো নাই। তাহলে কি সেটা হচ্ছে কি হালদা নদী তুমি পড়ছো। হালদা নদী কি বলা হয়, জিন ব্যাংক সমৃদ্ধ। এই হালদার 1 কেজি রেণুপোনার দাম, হালদা নদীর 1 কেজি রেণুপোনার রুই মাছের দাম কত জানো, 60 থেকে 65,000 টাকা, 60 থেকে 65,000 টাকা। তার মানে সেটা কি অনেক দামি না, 1 কেজি রেণুপোনার দাম যদি এত হয় 60 থেকে 65,000 টাকা, এর জন্য এটাকে কি বলা হয়, জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্যখনি বলা হয়। হালদা নদীকে জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্যখনি বলা হয়, মৎস্য খনি বলা হয়, সেটা কি হালদা নদীকে বলা হয়। এবং রুই মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোনটা হয়, সেটা হচ্ছে কি হালদা নদী হবে, সেটা হালদা নদী হবে, সেটা কি রুই মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র। আচ্ছা দেখো বলছে কি টায়ালিন নিঃসৃত হয় কোন অঙ্গ থেকে, টায়ালিন নিঃসৃত হয় কোন অঙ্গ থেকে, এটা কি আসছে যে এনজাইম আসছে, সেটা কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়। দেখো এখন দেখি আমরা বাকিগুলো দেখি, পাকস্থলী থেকে কি কি এনজাইম নিঃসৃত হয় আমরা একটু দেখি। পাকস্থলী থেকে হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়। দেখো শুধুমাত্র প্রোটিন পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়, বাকি শর্করা বা হচ্ছে লিপিড পরিপাককারী কোনো এনজাইম নিঃসৃত হয় না। পাকস্থলী থেকে কি কি নিঃসৃত হয়, দেখো 3টা এনজাইম নিঃসৃত, সেটা কি পেপসিন, রেনিন, আরেকটা হচ্ছে কি পেপসিন, রেনিন, আর হচ্ছে আচ্ছা আর হচ্ছে জিলাটিনাস। এই 3টা হচ্ছে কি পেপসিন, রেনিন আর হচ্ছে জিলাটিনাস কই পাকস্থলী থেকে নিঃসৃত হয়। লালা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়, সেটা হচ্ছে মনে রাখতে পারো টার্ম মনে রাখতে পারো যে লালা গ্রন্থি থেকে নিঃসৃত। টার্ম মানে হচ্ছে কি টায়ালিন আর হচ্ছে মল্টেস, দেওয়া হচ্ছে কি টায়ালিন আর মদিয়া কি সেটা হচ্ছে মল্টেস। এগুলা কি শর্করা পরিপাককারী এনজাইম, এগুলা লালা রস থেকে নিঃসৃত হয়। এগুলা কি কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম,
শর্করা পরিপাককারী এনজাইম, এগুলো হচ্ছে লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তাহলে এটার সঠিক আনসার কি? টাইলিন কই থেকে নিঃসৃত হয়? সেটা হচ্ছে লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তাহলে কি? আর হচ্ছে অগ্নাশয় যকৃৎ। যকৃৎ কি বলা হয়? দেহের সর্ববৃহৎ অঙ্গ বলা হয়। এটা দেহের মোট ওজনে কত? 3 থেকে 5% এটা। আর হচ্ছে অগ্নাশয়কে কি বলা হয়? অগ্নাশয় থেকে বিভিন্ন হচ্ছে ধরো 4টা নিঃসৃত হয়। এটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। পরে হচ্ছে কি এটা উইসার নালী গঠন করে। পরে হচ্ছে এদের ক্ষেত্রে যে ইনসুলিন, পরে হচ্ছে গ্লুকাগন, এগুলো সব অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। মানে হচ্ছে ডায়াবেটিস যে হয়, দেখো ডায়াবেটিস যে হয় সেটা কোন অঙ্গের রোগ বলো তো একটু? ডায়াবেটিস যে হয়, তোমাদের অনেকের ডায়াবেটিস তো সবারই প্রায় দেখা গেছে, প্রায় ঘরেই সবারই থাকে। ঘরে হচ্ছে একজন বা দুজন যে কোনো হয়, বাবা মা বা যে কোনো কারো হচ্ছে বয়স লাগে না কোনো ডায়াবেটিস, এটা প্রায় দেখা গেছে অনেকেরই থাকে। তাহলে ডায়াবেটিস কার রোগ? সেটা হচ্ছে কি অগ্নাশয়ের রোগ। কারণ কি ডায়াবেটিস কি হয়? যে ইনসুলিনের যে অভাবটা হয় এর জন্য হচ্ছে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস কার রোগ? সেটা কি অগ্নাশয়ের রোগ। এবং অগ্নাশয়কে কি বলা হয়? মিশ্র গ্রন্থি বলা হয়। দেখো তোমাদের আরেকটা সহজ বইলা দেই যে মিশ্র গ্রন্থি কোনগুলা, দেহের মিশ্র গ্রন্থি কোনগুলা আছে এটা কিভাবে মনে রাখবা। এটা জাস্ট মনে রাখারই দরকার নাই। লাস্টে যতগুলো অঙ্গাণুর শেষে শয় আছে, যতগুলো অঙ্গাণুর শেষে শয় আছে, অগ্নাশয়, মলাশয়, ডিম্বাশয়, এরকম লাস্টে যতগুলো অঙ্গাণুর শেষে শয় আছে সবগুলো হচ্ছে কি মিশ্র গ্রন্থি। সবগুলো হচ্ছে কি মিশ্র গ্রন্থি। দেখো মিশ্র তালিবস্য, মিশ্রতে তালিবস্য আছে, শয়ে তালিবস্য আছে। তাহলে কি বললাম যে যতগুলো অঙ্গের লাস্টে হচ্ছে শয় আছে সবগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। ব্যতিক্রমকে সেটা হচ্ছে যকৃৎ। ব্যতিক্রমকে সেটা হচ্ছে কি যকৃৎ। কারণ ওর লাস্ট নামের শেষে শয় না থাকা সত্ত্বেও সে হচ্ছে কি মিশ্র গ্রন্থি। যকৃৎটা কি মিশ্র গ্রন্থি। বুঝছি? তাহলে বললাম কি নামের শেষে সবার শেষে যাদের শেষে ছয় আছে নামের, তারাই হচ্ছে মিশ্র গ্রন্থি। ব্যতিক্রম একটাই যকৃৎ, নামের শেষে ছয় না থাকা সত্ত্বেও সে হচ্ছে কি মিশ্র গ্রন্থি। আচ্ছা, এরপরে কি 86 নম্বরটা দেখো, ল্যাকটোজ এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাক করে? দেখো ল্যাকটোজ, এখন আমরা একটু দেখি কোনটা কাজ করতে পারে। এই ল্যাকটোজ এনজাইমটা কই থেকে নিঃসৃত হয় এটা আমরা একটু দেখবো আর কি। আমরা তাহলে বললাম কি দুইটা আমরা দেখে ফেলাইছি যে লালা গ্রন্থি থেকে টার্ম টায়ালিন আর মল্টেজ, পাকস্থলী থেকে প্রোটিন পরিপাককারী হচ্ছে কি পেপসিন, রেনিন আর হচ্ছে জিলাটিনেজ। এখন দেখো অগ্নাশয়, আরেকটা হচ্ছে দেখো প্রথম হচ্ছে কি অগ্নাশয় থেকে নিঃসৃত 3 ধরনের এনজাইম নিঃসৃত হয় অগ্নাশয় থেকে। আরেকটা হচ্ছে আন্তরিক গ্রন্থি থেকে। আন্তরিক গ্রন্থি থেকে দেখো অগ্নাশয় থেকে প্রোটিন পরিপাককারী, লিপিড পরিপাককারী হচ্ছে আর শর্করা পরিপাককারী 3 ধরনের এনজাইমই নিঃসৃত হয়। শর্করা, প্রোটিন আর হচ্ছে কি লিপিড পরিপাককারী। এইখান থেকেও 3টাই নিঃসৃত হয়। আন্তরিক গ্রন্থি শর্করা, প্রোটিন আর হচ্ছে কি লিপিড পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়। দেখো অগ্নাশয়ে কি, অগ্নাশয়ে যে শর্করা পরিপাককারী এনজাইমগুলো আছে সেইগুলো কি দিয়ে মনে রাখতে পারো তুমি? সেটাতে আম দিয়ে মনে রাখতে পারো। যে এখন আমের সিজন আসতেছে না, সামনে হচ্ছে আমের সিজন আসছে, এর জন্য তুমি আম দিয়ে মনে রাখতে পারো। আর এইটা মনে রাখতে পারো আন্তরিক গ্রন্থির শর্করা পরিপাককারী এনজাইমগুলোকে আরেকটু বেশি লাগাবা। যেহেতু নিচে আছে ধরো ওইটা উপরে আছে, আমটা উপরে আছে একটু অল্প শব্দ, আর হচ্ছে দেখো আন্তরিক গ্রন্থি এর কি আরো নিচে আছে, তার মানে ও আরো বড় হবে। আর কি হবে? আম আরেকটা সঙ্গে কি লাগাবা? আম আরেকটা হচ্ছে সুলা লাগাবা সঙ্গে। আম আর হচ্ছে সুলা। দেখো এইটা মনে রাখলেই তুমি এর উদাহরণগুলো মনে রাখতে পারো। এনজাইম আম দে হচ্ছে কি, এতে হচ্ছে কি অ্যামাইলেজ, অ্যামাইলেজ, মদে হচ্ছে কি মল্টেজ। সেটা কি যে অগ্নাশয় থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম, সেটা কি অ্যামাইলেজ আর হচ্ছে মল্টেজ। তাহলে কি আন্তরিক গ্রন্থি থেকে কি বলছি? আম আর সুলা, কারণ নিচে এর জন্য সংখ্যাটাও পরিধিটাও বড় হবে। তাহলে কি আম দেওয়া আদে অ্যামাইলেজ, অ্যামাইলেজ, মদে হচ্ছে কি মল্টেজ, সদে সুক্রেস আর লদে হচ্ছে কি ল্যাকটেজ, ল্যাকটোজ আর কি। তাহলে আমাদের কোশ্চেনে এইটাই আসছে, বলছে কি ল্যাকটোজ এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাক করে। তাহলে আমরা কি দেখলাম যে এটা কি আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত শর্করা পরিপাককারী এনজাইম। তাহলে কি ল্যাকটোজ কি কাজ করে? যে আমসুলা, কারণ কি ও আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত হয় শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাককারী খাদ্য হিসেবে কাজ করে। তাহলে কি সেটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাক করে আর কি ল্যাকটোজ। আচ্ছা, এরপর বলছে 87 নম্বরটা দেখো, বলছে নিচের কোনটি বিলিরুবিন উৎপন্ন করে? বিলিরুবিন উৎপন্ন করে কোনটা সেটা কমেন্ট করে জানাও একটু। দেখো এখন আমরা দেখি শ্বেতরক্তকণিকা কি করে। ও হচ্ছে দেখো
শ্বেত রক্তকণিকাকে কি বলা হয়? ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয়। ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী অঙ্গ বলা হয়, বা হচ্ছে কি মোবাইল, এর ইংরেজি নাম কি? মোবাইল ডিফেন্সিভ ইউনিট। মোবাইল ডিফেন্সিভ ইউনিট, সেটা কি? শ্বেত রক্তকণিকা বা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। পরে কি অনুচক্রিকা কি বলা হয়? ওকে হচ্ছে অস্থায়ী প্লেটলেট প্লাগ গঠন করে। প্লেটলেট প্লাগ গঠন করে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, এবার গুচ্ছে আসছে সেরাটোনিন। সেরাটোনিন কি? গুচ্ছে হচ্ছে গুচ্ছে সেরাটোনিন কোশ্চেনটা আসছে। সেরাটোনিন, যে সেরাটোনিন হচ্ছে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে দ্রুত উদ্বুদ্ধ করে। সেরাটোনিন ও কি? সেরাটোনিন নিঃসৃত করে। সেরাটোনিন নিঃসৃত করে, সেটা কি? অনুচক্রিকা সেরাটোনিন নিঃসৃত করে। এবং দেখো এই দুইটা অনুচক্রিকা হচ্ছে শ্বেত রক্তকণিকা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে জীবাণু ধ্বংস করে। কে কে? সেটা হচ্ছে কি? শ্বেত রক্তকণিকা আর হচ্ছে কি অনুচক্রিকা। দেখো তোমাদের আরেকটা সহজই বইলা দেই, তুমি হচ্ছে ফ্যাগোসাইটোসিস পাবো, তোমার বইয়ে অনেকগুলো জায়গায় ফ্যাগোসাইটোসিস আছে, এগুলো সবগুলো কিভাবে একসাথে মনে রাখতে পারো? তুমি এটা মনে রাখতে পারো এমএনপি দিয়া। এই তিনটা অক্ষর জাস্ট মনে রাখলে তুমি জাস্ট মনে রাখতে পারছো যে দেহের বইয়ের বিভিন্ন অংশে কোন কোন অংশে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কাজ করে। দেখো এমএনপি মনে রাখলে তোমার হচ্ছে ফ্যাগোসাইটোসিস সব হয়ে যাবে। এম হচ্ছে কি? মনোসাইট। এম হচ্ছে কি? মনোসাইট। এন হচ্ছে কি? নিউট্রোফিল। নিউট্রোফিল আর হচ্ছে পিতে হচ্ছে কি? প্লেটলেট। দেখো এখন বলতে পারো যে শ্বেত, আমরা এখানে বললাম শ্বেত রক্তকণিকা, এই মনোসাইটটা শ্বেত রক্তকণিকার একটা পার্ট, ভিতরের পার্ট থেকে আরো মানে ভিতরে শ্বেত রক্তকণিকার আরো ভিতরের পার্ট হচ্ছে কি? মনোসাইট। তাহলে এমএনপি মনে রাখলেই তুমি জাস্ট মনে রাখতে পারছো যে কারা কারা ফ্যাগোসাইটোসিস করে। আর হচ্ছে লোহিত রক্তকণিকা কি করে? ও হচ্ছে বাফার রূপে কাজ করে। বাফার রূপে কাজ করার পর হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, হচ্ছে রক্তের ব্লাড গ্রুপিং করে আর কি। পরে বিলি রুবিন উৎপন্ন করে এবং বিলি ভার্ডিন উৎপন্ন করে। বিলি ভার্ডিন উৎপন্ন করে। এটা কোন রঙের? বিলি ভার্ডিনটা হচ্ছে কেমন? সবুজ রঙের হয়, সবুজ রঙের। আর হচ্ছে বিলি রুবিন কেমন? হলুদ রঙের হয়, হলুদ রঙের হয়। তাহলে কি? যে কোনটা বিলি রুবিন উৎপন্ন করে? বিলি রুবিন উৎপন্ন করে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা হচ্ছে কি আরবিসি। আরবিসি বা হচ্ছে লোহিত রক্তকণিকা কি? বিলি রুবিন উৎপন্ন করে। এরপর বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের মাহমুদ ভাই পড়াই দেবে আর কি। এই পোলাপান, কি অবস্থা? কি অবস্থা সবার? চলো আমরা 88 নাম্বারটা 88 নাম্বারটা থেকে শুরু করব, ঠিক আছে? সব ঠিকঠাক? তোরা কি আসছ? আচ্ছা, ওকে। আচ্ছা বাচ্চা কাছে শুনো, আমরা হচ্ছে আজকেও কিন্তু তোমাদের হচ্ছে দুইটা রাতের হচ্ছে 7:30টায়, ঠিক আছে? তোমার তানবীর ভাইয়া, ঠিক আছে? তোমার তানবীর ভাইয়া ক্লাস নিবে। সেটা কার উপর? ওই যে সিভাসুর বায়োলজি কোশ্চেন। হ্যাঁ, সিভাসুর বায়োলজি কোশ্চেন নিবে, ঠিক আছে? আমাদের প্রতিদিন ক্লাস এইভাবে চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল রাতে 10টায় ইনশাআল্লাহ। আমাদের হচ্ছে তোমাদের যে যতগুলা ভার্সিটির এই পর্যন্ত সার্কুলার আসছে, ঠিক আছে? যতগুলারই আসছে গুচ্ছ রিলেটেড, সবগুলা ভার্সিটির সার্কুলারে আলাদা ইন্ডিভিজুয়াল কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো নিয়ে আমাদের একটা লাইভ হবে। না 10টায়, এটা 10টায়, ঠিক আছে? 10টায় সেটাও কি করবে? তোমার তানভীর ভাই নিবে, ঠিক আছে? আশা করি আমাদের রাতে তোমরা 2টা লাইভ পাবা। আচ্ছা, ওকে। তাহলে চলো আগে আমরা এখন কাজটা করি, এখন যেটা আছে সেটা করি। তাহলে মানব শরীরের সবচাইতে বড় গ্রন্থির নাম কোনটা? আমরা সবাই জানি। আমি একটু যদি জাস্ট বলতে থাকি টুকটাক, শুধু বড় অঙ্গ, গ্রন্থি না বলে যদি অঙ্গ বলে তাহলে কি হয়? বড় অঙ্গ বললে সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার ত্বক। সেই ক্ষেত্রে অ্যান্সার কি? ত্বক। তুমি নিজেই খেয়াল করবে, সারা শরীর বড়াই তো তোমার ত্বক, তাই না? সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। আর বড় গ্রন্থি কোনটা? একটু কমেন্ট দেখতে সবাই। যকৃৎ, 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 যকৃৎ। আমরা সবাই জানি যকৃৎ। যকৃতের কিছু গুরুত্বপূর্ণ কথা, যকৃৎকে ম্যাক্রোফেজকে কাফফার কোষ বলা হয়, খুবই ইম্পর্টেন্ট। যকৃতের 4টা অসম্পূর্ণ খণ্ড আছে, ডান বাম কোয়াড্রেট কোয়াড্রেট। তার মধ্যে আমাকে তোমরা সবাই কোশ্চেন করে জানাবা কোনটা বড় আর কোনটাতে পিত্তথলি জমা থাকে, মানে পিত্ত কোনটার সাথে কানেক্টেড, ঠিক আছে? বা পিত্তথলি কোনটার সাথে কানেক্টেড। এই দুইটা কোশ্চেন, মানে এই দুইটার অ্যান্সার আমি দেখতে চাই সবারই।
এই দুইটা অ্যান্সার সবাই দেয়। লাস্টে শয় থাকলে সেটা মিশ্র গ্রন্থি আমরা জানি, তাহলে অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। নতুন এডিশনের বইগুলোকে যকৃতকেও কিন্তু বলা হয়েছে মিশ্র গ্রন্থি। হ্যাঁ, যদি ডিরেক্টলি বলা হয় নাই মিশ্র গ্রন্থি, ঠিক আছে, মিশ্র গ্রন্থি, বাট তার মধ্যে লেখা আছে দেখবা যে যকৃত অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা হিসাবে কাজ করে। তাহলে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুইটা হিসাবে কাজ করে, তার মানে তো মিশ্র গ্রন্থি, তাই না? বাট তারপরও ডিরেক্টলি মিশ্র গ্রন্থি উল্লেখ নাই, অন্তঃক্ষরা বহিঃগ্রন্থি হিসাবে কাজ করে সেটাও কিন্তু উল্লেখ আছে, ঠিক আছে। তাহলে কেউ কি করছে, যকৃতে জমা থাকে পিত্তথলি, গুড। আর কোন খণ্ডটা সবচেয়ে বড়? ডান খণ্ডটা সবচেয়ে বড়। যকৃতে জমা থাকে পিত্তথলি, যকৃৎ সংযুক্ত না, পিত্তথলি সংযুক্ত থাকে কোনটার সাথে? ডান খণ্ডের সাথে। সবকিছু ডান, হ্যাঁ, ডান ভাগ বড়, ডান ভাগের সাথেই সংযুক্ত থাকে, গুড গুড, এই তো, সাবাস, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, ডানের সাথে, খুবই ইম্পর্টেন্ট, ডান বড়, ঠিক আছে। আর হচ্ছে পিত্তথলি ডানের সাথে সম্পর্কযুক্ত, ম্যাক্রোফেজকে কাফার কোষ বলা হয়, আর অনেক কিছু আছে ইনফরমেশন, সেগুলো তোমরা আস্তে আস্তে দেখবা। থাইরয়েড রিলেটেড ইনফরমেশন আমার এখন কেন দরকার নাই, বা পিটুইটারি রিলেটেড ইনফরমেশন, কারণ শর্ট সিলেবাস বহির্ভূত, এর জন্য ওইগুলোতে আমরা ঢুকলাম না, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন জিনোটাইপ সর্বাধিক সংখ্যক গ্যামিট সৃষ্টি করবে, ঠিক আছে। তাহলে সর্বাধিক সংখ্যক গ্যামিট সৃষ্টি করবে কি, কোন জিনোটাইপটা? আমি সবসময় বলি ফিনোটাইপ বাংলা লেখা, জিনোটাইপ ইংলিশ লেখা। আচ্ছা, কোনটা করবে? যারা জানি তারা দ্রুত কমেন্ট করব, দ্রুত কমেন্ট করব। হ্যাঁ, এ কে লিখছে? অথই লিখছে। এ বড় হাতের, ছোট হাতের, বড় হাতের আর ছোট হাতের। হ্যাঁ, গুড। আমরা দেখো এখানে যদি খেয়াল করি, এটা আমরা হ্যাটারো মানে ভিন্ন, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই যে বড় হাতের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা এখানে গ্যামিট তৈরি হবে, ঠিক আছে। তাহলে কয়টা এখানে আলাদা আলাদা? 4টা গ্যামিট তৈরি হবে। এখানে কয়টা আলাদা আলাদা? 4টা গ্যামিট তৈরি হবে। বাট বাকি তুমি যেইটা নিয়েই করো না কেন, দেখো প্রত্যেকটাতেই হোমোগ্যামাস আছে, ঠিক আছে। এই যে এখানে দেখো হোমো আছে, তাহলে যেখানেই করো না কেন তুমি প্রত্যেকটাতেই 2টা করে পাবা, ঠিক আছে, 2টা একই রকম করে পাবা, ঠিক আছে। আর শুধুমাত্র এটার ক্ষেত্রে তুমি যদি করে দেখো এখানেই শুধুমাত্র কি 4টা পাওয়া সম্ভব। তাহলে যখনই হ্যাটারো থাকবে তখনই আমরা বুঝবো কি সেখানে গ্যামিটের সংখ্যা সর্বাধিক হবে, গ্যামিটের সংখ্যা কি হবে? সর্বাধিক হবে। ক্লিয়ার এটা? তাহলে শর্ত কি বলছি? গ্যামিট কখন হবে? হ্যাটারো অবস্থা থাকতে হবে, হ্যাটারো থাকতে হবে, হ্যাটারো, ঠিক আছে, হ্যাটারো থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, রক্ত জমাট বাঁধার জন্য কোনটা প্রয়োজন হয় না? আমরা জানি, যারা জানি তারা দ্রুত অ্যান্সার করবো। আমরা জানি রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর, টোটাল ফ্যাক্টর আছে 13টা। কয়টা? 13টা, তাই তো। তার মধ্যে প্রধান ফ্যাক্টর যদি আমরা বলি, তাহলে প্রধান কয়টা আছে? 4টা। সেগুলো আমরা সবাই জানি, ওটা জানলেই হবে। আসলে 4টা কি জানি? ফুল পরে ঠপাস করে, ফুল পরে কি ঠপাস করে, তাই না? তাহলে ফুল দ্বারা ফাইব্রিনোজেন, পরে দ্বারা প্রথমবিন, ঠ দ্বারা আর কিছু নাই যদিও, থ্রম্বোপ্লাস্টিন, করে দ্বারা হচ্ছে ক্যালসিয়াম। ব্লাড আমরা জানি সবাই যে এই যে প্লাটিলেট বা প্লেটলেট যেটাকে আমরা বলি, যেটার বাংলা নাম হচ্ছে অনুচক্রিকা, অনুচক্রিকাও কিন্তু কি করে বলতো? রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে সবগুলাই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে, বাকি 2টা তো একদম প্রধানের মধ্যেই পড়ে গেছে। প্রধান যে 4টা ফুল পরে ঠপাস করে, সেটার মধ্যে বা যে ছন্দ দিয়ে পড়ছো বা যেভাবে পড়ছো সেটার মধ্যেই পড়ে গেছে। তাই আনসার চোখ বন্ধ করে কি হবে? হরমোন কাজ করে না, কিন্তু ভিটামিন কিন্তু কাজ করে, যেটা এইবারও গুচ্ছে আসছে। বাচ্চা কাচ্চা বলো তো কোন ভিটামিনটা জানি? এখন তো পারা উচিত। অনেকেই হয়তো বা ভুল করে, ও সরি, এটা কি গুচ্ছে আসছে না বিসিএস আসছে? ও সরি, ভুল হয়েছে, এবার বিসিএস আসছে, ঠিক আছে, বিসিএস আসছে এটা, যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তোমরা কি কেউ জানো? ঠিক আছে, তোমরা কি কেউ জানো যে বিসিএস এই কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? হ্যাঁ, বলো তাড়াতাড়ি। টুপ করে জেরে পড়ে, একই কথা, কোনো সমস্যা নেই। খুবই গুরুত্বপূর্ণ, বিসিএস আসছে, এগুলো কোশ্চেন আবার তুলে দেয় কিন্তু। ধরো এই বিসিএস কোশ্চেনটা কৃষিতে তুলে দিল, বলো কোন ভিটামিন কাজ করে? এই তো আব্দুর রহমান বলছে, সাবাস আব্দুর রহমান বলছে, এই তো। আর কেউ না? আর কেউ পারে না? ভিটামিন কি কে? এই যে এই বছরের বিসিএস, এই যে বিসিএস কোশ্চেন কয়দিন আগে যেটা হয়েছে সেটা ছিল, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ভিটামিন কে, যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেটা অবশ্যই আমরা মাথায় রাখবো। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবো। আচ্ছা, প্রথম বিন থেকে থ্রম্বিন তৈরি করতে সাহায্য করে, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার তৈরি করে, ঠিক আছে, একটু দেখে রাখবো। আচ্ছা, ওকে, কিছু আমি বলছি বায়োলজিতে কিছু কমন কথা। এই যে প্রো থাকা মানে সেটা আদি, মোটামুটি নিষ্ক্রিয় বোঝায়। জেন থাকা মানে এটা মোটামুটি নিষ্ক্রিয় বোঝায়, ঠিক আছে। তাহলে সক্রিয় হওয়ার জন্য কি করতে হবে? সামনে আগে যেতে হবে। হ্যাঁ, অথই কৃষ্ণদাস, হ্যাঁ, গুড, সাবাস। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়?
আচ্ছা, যারা জানি, আমি জানি তোমরা সবাই জানো, যারা জানো একটু দ্রুত কমেন্ট করো, যারা না জানি ভাইয়া সেটা একটু জাস্ট দেখি কি কি আছে। মাছ, ঠিক আছে, মাছ, তারপর উভচর, ঠিক আছে, উভচর, তারপর হচ্ছে সরীসৃপ, ঠিক আছে, তারপর হচ্ছে পাখি বা বাকি যা আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা ম্যামালস আর কি যেটা। মাছে হচ্ছে 2 প্রকোষ্ঠ, উভচরে 3 প্রকোষ্ঠ, সরীসৃপে কি প্রকোষ্ঠ? 4 প্রকোষ্ঠ, কিন্তু শর্ত হচ্ছে অসম্পূর্ণ থাকবে আর কি, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, ঠিক আছে। আর বাকি সবগুলাই 4, এরপরে সবগুলাই কি 4 প্রকোষ্ঠ। তার মানে বোঝাই যাচ্ছে এই যে সরীসৃপে যেটা আছে তাদের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ না, কিন্তু তোমার কাছে চাইছেই সম্পূর্ণ। তাহলে এখানে কি আমরা জানি একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা কি সবাই জানি, ব্যতিক্রমটা হচ্ছে কি কুমির। আর বাকি টিকটিকি, কচ্ছপ, সাপ সবাই হচ্ছে কি বলতো সরীসৃপ বা হচ্ছে কি রেপটিলিয়া বা সরীসৃপ, যারা হামাগুড়ি দিয়ে চলে। সবারই কিন্তু পা আছে, ঠিক আছে, সবারই কিন্তু পা আছে, 5টা করে নখর যুক্ত হচ্ছে পা থাকে। কিন্তু এই যে সাপ আর লিজার্ড তাদের কিন্তু পা নাই, এদের কিন্তু পা নাই, এটাও কিন্তু ব্যতিক্রম জিনিসই কিন্তু আসে। এই পা যে নাই, এগুলো আগের বই বেশি দিন আগে ছিল না, লাস্ট 1-2 বছর যাবত আসছে। সো আগে যেমন কুমির ছিল, কুমির ব্যতিক্রম চলে আসে, তা আসতেই তো পারে কোনটাতে পা নাই, ঠিক আছে। আমরা ছোটবেলায় শুনতাম গল্প যে সাপের পা দেখলে তুমি এক রাতেই বড়লোক হয়ে যাবা, এরকম শুনছো কিনা তোমরা আমি জানি না, বাট আমি শুনছি যে সাপের পা দেখতে পারলে হচ্ছে মানুষ বড়লোক হয়ে, সাপের মণি, ঠিক আছে। আমি ছোটবেলায় চিন্তা করতাম যে সাপের মণি পাবো, আমি কোটিপতি হয়ে যাবো, বা সাপের হচ্ছে এই পা দেখলে, এগুলা সাপের মিলন দেখলে, এগুলো ছোটবেলায় অনেক মিথ শুনছি আমরা, ঠিক আছে। তোমরা শুনছো কিনা জানি না, আমি শুনছি আর কি। আচ্ছা, যাই হোক, আদিম যুগের মানুষ তো এর জন্য। তাহলে কি কোনটা আনসার হবে? কুমির হবে। তাহলে আর ব্যতিক্রম কি বলছি? লিজার্ড। তাহলে এইভাবে কিন্তু তুমি পড়ে রাখতে পারো, তাহলে অপশনগুলো সুন্দরভাবে পড়ে রাখলে তোমার একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। এদের আইস, এপিডার্মিস যুক্ত আইস থাকে, তারপর হচ্ছে এদের ক্ষেত্রে আর কি এদের 4টা বহিঃভ্রূণীয় স্তর থাকে আমাদের মতো একদম, এগুলো একটু দেখে রাখতে পারো। আসুন, এরপরে সমপ্রকটতা ক্রিয়ার F2 জনুর জিনোটাইপিক অনুপাত কোনটা জিনোটাইপিক অনুপাত কোনটা চাইছে? সমপ্রকটতা। আচ্ছা, আমরা এটা জানি হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম, যারা জানি তারা দ্রুত কমেন্ট করব, আচ্ছা, প্রথম সূত্রের ব্যতিক্রম যদি আমরা বলি, প্রথম সূত্র, ঠিক আছে, কি আছে? অনেক সূত্র দেওয়া পড়ে, আমি পড়ছিলাম অসম, আর অনেকে অলস দেওয়া পড়ে, অলস, ঠিক আছে, যে যেমনে পড়ে, অসল মসল যাই পড়ো না কেন একই কথা, যার যেমন ভালো লাগে। অ দ্বারা অসম্পূর্ণ প্রকটতা, সম দ্বারা সমপ্রকটতা, আর আমি ম দ্বারা মনে রাখতাম হচ্ছে মারণ জিন, যেটাকে আমরা লিথাল জিন বলি, তাই না, ঘাতক জিন যাই বলো না কেন, বা একই কথা যে অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিন, সমপ্রকটতা, ঠিক আছে, সহপ্রকটতা না, কিন্তু সহপ্রকটতা কার নাম জানি একটু কমেন্ট করো তো। হ্যাঁ, অসম, হ্যাঁ, যে যেমনে পড়ো, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম সূত্র যেটা আছে তাদের অনুপাত কত ছিল? 3:1 কত? 1 ছিল। তাহলে এখন এটা ব্যতিক্রম যেহেতু বলছি আমরা, 3টা ব্যতিক্রম আছে প্রথম সূত্রে কয়টা ব্যতিক্রম আছে? 3টা ব্যতিক্রম আছে। তাহলে কি হবে? এই যে এইটা হচ্ছে লিথাল জিনের, এটা কার জিন? লিথাল জিন। ইঁদুরের ক্ষেত্রে দেখা যায় 25% জীব মারা যায়, আর এটা তো স্বাভাবিক, এটা কি স্বাভাবিক, ঠিক আছে, এটা হচ্ছে কি স্বাভাবিক, এটা তো হবেই না কখনো 4। তাহলে বুঝাই যাচ্ছে আনসার কি এইটা, আনসার কি এটা। তাহলে দেখো, তাহলে কি বলবো? সমপ্রকটতা প্লাস অসম্পূর্ণ প্রকটতা, দুইটারই আনসার এইটা, আর লিথাল জিনের আনসার এইটা। আরেকটা জিনিস আমরা এগুলো অন্তত খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় সূত্র যদি আমরা চিন্তা করি, দ্বিতীয় সূত্র, ঠিক আছে, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে অনুপাতটা আমরা কি জানি বলতো? 9:3, 3:3 হচ্ছে কি 1, তাই তো। এটার ব্যতিক্রমও কিন্তু নাম দ্বিতীয় সূত্র, ব্যতিক্রম আছে মাত্র 2টা। ব্যতিক্রম কয়টা? 2টা, ঠিক আছে। একটা হচ্ছে এপিস্টেসিস, আচ্ছা এপিস্টেসিস পরে লিখি, ধরো পরিপূরক জিন, পরিপূরক, একটা হচ্ছে পরিপূরক জিন, আর একটা হচ্ছে এপিস্টেসিস। এপিস্টেসিস আবার 2টা, একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, প্রকট, একটা প্রকট, আর একটা হচ্ছে দ্বৈত, ঠিক আছে, আরেকটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, ঠিক আছে। আচ্ছা, তাইলে এই যে 2টা, আবার দ্বিতীয় সূত্রে মাত্র ব্যতিক্রম কয়টা? 2টা। পরিপূরক জেনের আরেক নাম হচ্ছে সহপ্রকটতা, পরিপূরক জেনের আরেক নাম কি? সহপ্রকটতা। আচ্ছা, তাইলে এই ক্ষেত্রে দেখো কোনটারই হয়, মনে রাখবা শুধু প্রকট যেটা আছে, শুধু প্রকটের অনুপাতই হচ্ছে 13:3। কত হয়? হ্যাঁ, 13 কি হবে? 3 হবে, 13:3 হবে, 13:3। আর বাকি দুইটারই কিন্তু 9:7, ঠিক আছে, 9:7, এটাও। তাইলে তুমি
এটা দুইটা পড়ার দরকার আছে, শুধু এটা মনে রাখো, প্রকট মানে তীব্র, তীব্রতে 13, প্রকট মানে কি তীব্র না, ব্যাপার বুঝাচ্ছে, তাহলে এটা 13 দিয়ে 13 3, আর বাকি দুইটাই হচ্ছে 9 7, আর এখানে সবগুলাই হচ্ছে লিথাল দিন 2 1, বাকিগুলো হচ্ছে 1 to 1, বাকিগুলো কি 1 to 1। বুঝতে পারছি? আলাদা পড়ার দরকার নাই তো, আলাদা করার সব পড়ার দরকার আছে, সব পড়লে তো ব্যাচ বাজবে। ঠিক আছে, তুমি জাস্ট মনে রাখো প্রকটটা, এই প্রকট মানে তীব্র, তীব্রতে 13 13 3 13 3, তত মিলছে সব 13 3, তাহলে বাকি দুইটাতে 9 7, আর নর্মালটা তো আমরা জানি। ওকে, ক্লিয়ার এটা? তাহলে আশা করি অ্যান্সারটা পারার কথা। কৃত্রিম পেসমেকার ব্যাটারি কিসের তৈরি? বলো, অ্যান্সার করো। কৃত্রিম পেসমেকারের যে ব্যাটারিটা আছে সেটা কিসের তৈরি? আচ্ছা, আমরা সবাই জানি পেসমেকার যেটা আছে, পেসমেকার দুই ধরনের হয়, একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম। তার মধ্যে সাইনো অ্যাট্রিয়াল নোড যেটাকে আমরা বলি সেটা হচ্ছে প্রাকৃতিক। সেটা কি? প্রাকৃতিক। তাহলে সাইনো অ্যাট্রিয়াল নোডটা হচ্ছে প্রাকৃতিক, যেটাই হচ্ছে মেইন পেসমেকার। পেসমেকার মানে কি? যেটা হৃদস্পন্দক বা হৃদস্পন্দনের স্টার্টিং বা শুরুকে নিয়ন্ত্রণ করে। আমাকে বলো তো এস এ নোডটা কই থাকে জানি? কই থাকে? ডান এট্রিয়াম এবং বলতো সুপিরিয়র ভেনা কেবার যে সংলগ্ন যে গহ্বরটা আছে সেখানে থাকে। তাহলে ডান এট্রিয়ামের ক্ষেত্রে এটা থাকে। আচ্ছা, আমরা কিন্তু প্রাকৃতিকে নাই, আমরা কই আছি? কৃত্রিমে আছি, যেটা তুমি আলাদাভাবে স্থাপন করা হয় চামড়ার নিচে। ঠিক আছে, সেটা কি? সেটা কোনটা? সেটা কৃত্রিম পেসমেকার যেটা আছে সেটার ব্যাটারিটা কি বলছে, তাই তো? ব্যাটারিটা চাইছে। তো ব্যাটারিটা কিসের তৈরি এটা একটু বলো। যে ব্যাটারিটা আছে সেটা ব্যাটারির বছর হচ্ছে কত বছর? তার আয়ুকাল 7 থেকে 10 বছর। আয়কাল কত? 7 থেকে 10 বছর। ব্যাটারি কোনটা? লিথিয়াম ব্যাটারি, আমরা সবাই জানি। তাহলে ব্যাটারিটা কি? লিথিয়াম। ইভেন এটা কেমিস্ট্রি তৈরি আছে, লেখা আছে এরকম, হার্টের SVO ব্যাটারি, SVO ব্যাটারি, হ্যাঁ, সিলভার ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড যেটা বা অক্সাইড, সেই ব্যাটারিটা হার্টের পেসমেকারে কোন ব্যাটারি থাকে? লিথিয়াম ব্যাটারি থাকে, বা এই SVO ব্যাটারিটা থাকে। এটা দেখবা যে লিথিয়াম ব্যাটারি ব্যবহারে দেওয়া আছে এটা। ঠিক আছে, আর এখানে কিছু আছে, 3টা এক থেকে 3টা লিড বা তার যুক্ত থাকে, তারপর হচ্ছে কি সেন্সর থাকে, এগুলো একটু দেখতে পারো টুকটাক। বিশেষ করে এই যে কৃত্রিম পেসমেকার, এটা 3 ধরনের হয়। কয় প্রকার? 3 প্রকার হয়। ঠিক আছে, 3 প্রকার। এটা একটু জাস্ট আমি মুখে বলি। একটা এক প্রকোষ্ঠ যেখানে শুধু ডান এট্রিয়াম থাকে, আরেকটা দ্বিপ্রকোষ্ঠ যেখানে ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকল থাকে। তাহলে যেটা ত্রিপ্রকোষ্ঠ তোমার কাছে মনে হইতে পারে সেটাতে ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকল, তারপরে আগে বাম এট্রিয়াম আসার কথা না সিরিয়ালে, তাহলে বাম এট্রিয়াম থাকার কথা, তাই না? কিন্তু না, আসলে ওটাতে বাম ভেন্ট্রিকল থাকে। তাহলে তৃতীয় প্রকোষ্ঠ যেটা, এটাই গুরুত্বপূর্ণ। কোনটা? তৃতীয় প্রকোষ্ঠ, এটাই লিখে দিচ্ছি শুধু, প্রকোষ্ঠ। তৃতীয় প্রকোষ্ঠ যেটা আছে সেটাতে ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকল তো থাকবেই। তাহলে ডান এট্রিয়াম, ঠিক আছে, ডান ভেন্ট্রিকল, ঠিক আছে, মানে রাইট এট্রিয়াম, আচ্ছা ইংলিশে লিখলাম যেহেতু, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, আর হচ্ছে লেফট ভেন্ট্রিকল থাকে। দেখছো, খেয়াল করছো? লেফট ভেন্ট্রিকল থাকে। এখানে কিন্তু কি থাকে না? রাইট এট্রিয়াম, মানে রাইট বলে, লেফট এট্রিয়াম থাকে না। থাকা উচিত ছিল লেফট এট্রিয়াম, এটা মাথায় রাখবো আমরা। কোথায় ইউরিয়া তৈরি হয়? কোথায় ইউরিয়া তৈরি হয়? যারা জানি তারা হচ্ছে একটু কমেন্ট করবো। আচ্ছা, লিথিয়াম SVO ব্যাটারি, হ্যাঁ, ডাইরেক্ট। ওকে, ঠিক আছে। কোথায় ইউরিয়া তৈরি হয়? কোথায় ইউরিয়া? যারা জানি তারা একটু দ্রুত কমেন্ট করি আমরা। আচ্ছা, ইউরিয়ার সংকেত ভাইয়া, তবে ইউরিয়ার সংকেত মনে আছে? কেমিস্ট্রিতে খুব আসে, ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড, NH2CO NH2, তাই না? ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড বা প্রথম আবিষ্কৃত জৈব যৌগ, সেটা কি? ইউরিয়া। বলো কোনটায় তৈরি হয়? ঠিক আছে, আমরা একটু যদি জানি, আমরা বলছি অগ্নাশয় মিশ্র গ্রন্থি বলা হয়, ঠিক না? অগ্নাশয় মিশ্র গ্রন্থি বলা হয়। প্লিহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়, ব্লাড ব্যাংক বলা হয়, যেটা রক্তের ছাঁকনি হিসাবে কাজ করে। প্রায় 300 ml রক্ত এখানে সে জমা রাখতে পারে। বুঝতে পারছি? তাহলে এই ব্যাপারগুলো কিন্তু একটু জানা রাখতে পারো। লোহিত রক্তকণিকা বেশিরভাগগুলো এখানে প্লিহাতে ধ্বংস হয়, এর জন্য এটা বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। লোহিত রক্তকণিকার কি? কবরস্থান, তাই না? অনেক কিছু জানলাম। তাহলে অগ্নাশয় দেখবা, অগ্নাশয় রিলেটেড তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ল্যাঙ্গারহ্যান্স কোষ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ, সেখান থেকে যে হরমোনগুলো খরিত হয়, ঠিক আছে, আলফা বিটা ডেল্টা, ঠিক আছে, এগুলো একটু মাস্ট দেখে রাখবা। আচ্ছা, তাহলে ইউরিয়া তৈরি হয় যকৃত, ইউরিয়া তৈরি হয় যকৃতে। খেয়াল করি, ইউরিয়া তৈরি হয় যকৃতে, কিন্তু ইউরিয়া ত্যাগ হয়, ত্যাগ বা বের হয়ে যায়, ত্যাগ হয় কিন্তু বৃক্কের মাধ্যমে। ঠিক আছে, ত্যাগ হয় বৃক্কের মাধ্যমে, বা হচ্ছে বৃক্কের মাধ্যমে এটা বের হয়ে যায়। বৃক্কের মাধ্যমে কিন্তু তৈরি হয় না, তৈরি হয় কার মাধ্যমে? যকৃতের মাধ্যমে। যকৃতে অনেক কিছু তৈরি হয়, প্লাজমা মেমব্রেন যকৃতে তৈরি হয়, শুরুর দিকে হচ্ছে লোহিত রক্তকণিকা যকৃত থেকে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, তাই ইউরিয়া তৈরি হয় একটা চক্রের মাধ্যমে। কি চক্র জানি? অর্নিথিন চক্র, অর্নিথিন চক্র, অর্নিথিন
অর্নিথিন চক্রের মাধ্যমে এটা তৈরি হয়। তাহলে চক্রটা হচ্ছে অর্নিথিন, চক্রটা অর্থ অর্নিথিন, কই তৈরি হবে? যকৃতে তৈরি হয়, মূত্রের মাধ্যমে হচ্ছে ত্যাগ হয়, মানে বৃক্কের মাধ্যমে এটা হচ্ছে বের হয়ে যায়। সো এগুলো একটু দেখে রাখবো আমরা। ওকে, তারপরে 95টা, করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে থাকে? করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে থাকে? আমি বলি নারীর কাজ হচ্ছে মেইন জায়গায়, ঘরে বা সবকিছু তোমার ফ্যামিলি মেম্বারের সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে কি নারী, বা আমি সবসময় বলি নারীর কাজ হচ্ছে রান্নাঘর বা নিজের ঘরটাকে ঠিক রাখা। এরকম হার্টের 4টা সংবহন তন্ত্র আছে, সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল সংবহন, আর একটা করোনারি সংবহন। এখন বাকি সবাই যাই করুক না কেন, করোনারি যে সে গড় সংখ্যা নিয়ন্ত্রণ করে, আই মিন হার্টের নিজের রক্তর ব্যাপারটা, বা হার্টের পেশির যে বা হৃৎপিণ্ডের নিজের যে পেশিগুলো আছে সেইখানে বা নিজের বাসেলে রক্ত সরবরাহ করে থাকে, আই মিন টোটাল হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে হচ্ছে নারী, আর বাকিগুলোর আলাপ বাদ দিলাম আমরা। বুঝতে পারছি? এটা মনে থাকবে। তাহলে কি নারী কি করবে? সবসময় কি করে? সবকিছু নিয়ন্ত্রণ করে, বিশেষ করে ঘরটা নিয়ন্ত্রণ করে, তার সংসারটা নিয়ন্ত্রণ করে। এরকম হার্টের সংসার কি? হার্টের সংসারটা মানে হার্ট নিজেই তো, তাহলে নিজেরটা নিয়ন্ত্রণ করে কে? করো নারী। নিচের কোনটা তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলা হয়? আমরা জানি না জেনেসিস যেরকম উৎপাদন, পয়েসিস মানেও কি জেনেসিস যেরকম উৎপাদন, এরকম পয়েসিস মানেও হচ্ছে কি কোনো কিছুর সাথে পয়েসিস থাকা মানে সেটা কি উৎপাদন। ঠিক আছে, পয়েসিস থাকা মানে কি? উৎপাদন। ঠিক আছে, আচ্ছা পেনিয়া থাকা কিন্তু আবার পেনিয়া থাকা আবার কিন্তু কম, পেনিয়া থাকা হচ্ছে কি কম। লিউকোপেনিয়া মানে কি? শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে গেছে। তাহলে আবার পয়েসিস মানে হচ্ছে উৎপাদন, জেনেসিস মানেও কি উৎপাদন। এই দুইটা মানেই কি বলতো? এই দুইটা মানেই কি? উৎপাদন, উৎপাদন বা সংশ্লেষ যাই বলো না কেন, উৎপাদন। আচ্ছা উৎপাদন, ঠিক আছে। আচ্ছা তাহলে বুঝাই যাচ্ছে এরিথ্রো মানে হচ্ছে লাল, এরিথ্রো মানে কি? লাল। তাহলে লোহিত রক্তকণিকা উৎপাদন করা হয় কোনটার মাধ্যমে? সেটাই তোমার কাছে চাইছে। এরিথ্রোপয়েসিস বলে, তার মানে লোহিত রক্তকণিকা উৎপাদন। ঠিক আছে, তাহলে পয়েসিস বা জেনেসিস থাকে মানে উৎপাদন, এটা জানা যায়। পেনিয়া থাকে মানে হচ্ছে কম, সাইটোসিস থাকে মানে হচ্ছে স্বাভাবিকের চাইতে বেশি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা সেগুলো একটু দেখা রাখবা। আচ্ছা ওকে, নিষেক্রিয়া ছাড়া, আচ্ছা একটু বইলা নিই আমরা, এই দুইটা কোশ্চেন, এই দুইটা কোশ্চেন শর্ট সিলেবাসের বহির্ভূত। ঠিক আছে, শর্ট বহির্ভূত। এখন তোমার এখানে কেন আসছে? ওই সালে 21-22 সালে তখন যে সিলেবাস ছিল, ওই সিলেবাসে এই উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটা ছিল, যেটা তোমার সিলেবাসে নাই। বুঝাইতে পারছি? ওই সময়ের সিলেবাসে ছিল বিধায় এই কোশ্চেনগুলো করা হয়েছে। এখন সিলেবাসে নাই, এখন আসার সম্ভাবনা নাই বললেই চলে, 0%। সো এই না পড়লেও চলবে। ঠিক আছে, আবার বলতেছি কেন আসছে, কারণ এগুলা ছিল। ঠিক আছে, ওই সময় সিলেবাস ছিল। তারপর আমি একটু বলে দিই, বলছে নিষেক ছাড়া, এখানে যতগুলা প্রক্রিয়া আছে সবগুলাই নিষেক ছাড়া, সবগুলাই কি? নিষেক ছাড়া। তাইলে এখানে বাড়তি কোন জিনিসটা? মানে নিষেক ছাড়াই সবগুলা। বাড়তি হচ্ছে পুংগ্যামিট, পুংগ্যামিট মানে ছেলে মানে হচ্ছে অ্যান্ড্রোজেন পড়ছিলাম আমরা, মেয়ে হচ্ছে গাইনো আর ছেলে হচ্ছে অ্যান্ড্রো। তাহলে অ্যান্ড্রোজেনেসিস যেটা তামাক পাতার ক্ষেত্রে হয়ে থাকে, বা নিকোটিনা টাবাকা বা ওইটার ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে অ্যান্ড্রোজেনেসিস পুংগ্যামিটের ক্ষেত্রে। ঠিক আছে, বাকিগুলো আমি এত পড়াইলাম না, দরকার নাই যদিও। ঠিক আছে, অ্যাগামোস্পার্মিয়া পোগ্যামি এগুলো দরকার নেই, সো এগুলো পড়াইলাম না, কারণ এটা সিলেবাসে বহির্ভূত আসবে না। ব্রুনথলিতে একটা পুংগ্যামিট একটা ডিম্বাণুর মিলনকে, এটা নর্মাল জানতে পারো, এটা আসলে নর্মালি এই মিলনকে আসলে নিষেক বলে। কি বলে? নিষেক মানে হচ্ছে এটা নিষেক। আর এই যে নিষেকের আরেকটা নাম হচ্ছে সিনগ্যামি। কি বলা হয়? সিনগ্যামি। বুঝতে পারছি? আসলে শুক্রাণু তৈরি হয় দুইটা। শুক্রাণু কয়টা তৈরি হয়? দুইটা। একটা মিলে ডিম্বাণুর সাথে, ঠিক আছে, আরেকটা মিলে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। ঠিক আছে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। যখন এই একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, ওটাকে বলা হয় ত্রিমিলন। কি? ত্রিমিলন বলা হয়। তাহলে একটা ত্রিমিলন আর একটা হচ্ছে সিনগ্যামি বলা হয়। ঠিক আছে, আর এগুলা কেলাজোগ দরকার নাই শুধু এগুলা পড়ার। ঠিক আছে, কেলাজা মানে হচ্ছে মূল, যখন মূল দ্বারা হচ্ছে কি করে? প্রবেশ করে, তখন হচ্ছে কেলাজোগামী বলা হয়। পোর মানে হচ্ছে ছিদ্র, যখন জনন ছিদ্র দ্বারা প্রবেশ করে, ঠিক আছে, তখন হচ্ছে কি বলা হয়? পোরোগামী বলা হয়। মেসো মানে হচ্ছে ত্বক, মাসাজ আমরা করি ত্বকে, তাহলে ত্বক দিয়ে প্রবেশ করলে তখন সেটাকে মেসোগামী বলে। দরকার নাই এগুলা, এই দুইটা বাদ, এই দুইটা কি বাদ। তামাক পাতা খায়, এইভাবে মনে রাখা যেতে পারে। হ্যাঁ, পুরুষ পাতা তামাক পাতা খায়। হ্যাঁ, আজকালকার যে ডিজিটাল যুগ, মেয়েরাও দেখবে বিড়ি সিগারেট গাঞ্জা খায়, ওরাই ফেলতেছে। আচ্ছা ওকে, তারপরটা কোনটির ভাস্কুলার টিস্যু গঠনগত দিক থেকে দুর্বল? গঠনগত দিক থেকে কোনটার ভাস্কুলার বান্ডল দুর্বল? যারা জানো একটু দ্রুত কমেন্ট করো। আচ্ছা, যারা জানো একটু দ্রুত কমেন্ট করবো আমরা।
কোনগুলার ভাস্কুলার বান্ডল গঠনগত দিক থেকে দুর্বল, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে হচ্ছে দেখো এই যে শাপলা যেটা আছে, শাপলার ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যুটা তুলনামূলক সবচেয়ে কি হয়, দুর্বল হয়, ঠিক আছে। আচ্ছা, পরিবহন টিস্যু তুমি যদি এমনি জানো শাপলা একেতে হচ্ছে পানিতে থাকে, ঠিক আছে, হাইড্রোফিলিক উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা, শাপলা হ্যাঁ হাইড্রোফিলিক উদ্ভিদ। এদের জাইলেম টিস্যু তো আমরা নর্মালি কাঠ ব্যাপারটা, শক্তর ব্যাপারটা চিন্তা করি, এদের একদমই খুবই দুর্বল থাকে। আর এদের পরিবহন বলতে যে খাদ্য টাদ্য এগুলো মোটামুটি পানি থেকেই অ্যাভেলেবেল পায়। সব মিলে ওভারঅল মিলে কি শাপলাটার ভাস্কুলার টিস্যুটা গঠনগত দিক থেকে কি হয়, দুর্বল। তুমি এইভাবে মনে রাখতে পারো। ক্লিভেজের ফলে সৃষ্ট কোষগুলাকে কি বলা হয়ে থাকে, কি বলছে, কোষগুলাকে, কিন্তু কোষগুলাকে বলছে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি একটু যদি আমি তোমাদেরকে বলি, ধরো শুক্রাণু এন্ড ইনটু হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে। এটা কি বললাম, শুক্রাণু, শুক্রাণু এটা হচ্ছে কি ডিম্বাণু, শুক্রাণু কি ডিম্বাণু। এদের মিলন ঘটাইলা তুমি, এদের কি ঘটাইলা, মিলন ঘটাইলা, ঠিক আছে। মিলন ঘটাইলে কি তৈরি হবে, জাইগোট, জাইগোট। এটাকে আমরা কি বলতে, এটাকে এই যে জাইগোট বা বহুকোষী ব্রণ যে তৈরি হইলো, জাইগোট বা বহুকোষী যে ব্রণ তৈরি হইলো, এটাকে আমরা বলতেছি ক্লিভেজ বা সম্ভেদ, ঠিক আছে। জাইগোট বা ব্রণ যেটাকে আমরা যদি বলি, জাইগোট বা ব্রণ তৈরি হলে সেটাকে আমরা ক্লিভেজ বলি, কি ক্লিভেজ, ক্লিভেজ বা হচ্ছে সম্ভেদ বলি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখান থেকে যে কোষগুলা তৈরি হয় ক্লিভেজের ফলে, সেই কোষগুলাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। কোষগুলাকে কি বলা হয়, ব্লাস্টোমিয়ার। এই ব্লাস্টোমিয়ার কোষগুলা যেগুলো আছে, এই ব্লাস্টোমিয়ার হওয়ার পর এখানে নিরেট গহ্বরে তৈরি হয়। কি বললাম, প্রথমে কোষগুলোকে নিরেট গহ্বর, নিরেট, নিরেট যদি হয় সেটাকে বলা হয় মরুলা, মরুলা। ফাঁপা গহ্বর হইলে, ফাঁপা হইলে, ফাঁপা হইলে সেটাকে বলা হয় ব্লাস্টো, ব্লাস্টোলা, ব্লাস্টো, ব্লাস্টো, ব্লাস্টোলা। ফাঁপা হইলে তাকে ব্লাস্টোলা বলা হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে। আরেকটা হচ্ছে কি, এই যে ব্লাস্টোলা যেটা আছে এটার মাঝখানে সিল মানে গহ্বর, সিল মানে কি গহ্বর, সিল মানে গহ্বর। তাহলে এই যে ব্লাস্টোলা তার যে গহ্বরটা আছে তাকে বলবো আমরা ব্লাস্টোসিল। আর হচ্ছে কি ব্লাস্টোসিল, আর হচ্ছে যে ব্লাস্টোমিয়ার যেটা আছে এর কোষগুলাকে আমরা বলবো ব্লাস্টোমিয়ার, এর কোষগুলাকে আমরা কি বলবো, ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোমিয়ার, ঠিক আছে। বা হচ্ছে কোষগুলাকে আমরা ব্লাস্টোমিয়ার বলবো। তাহলে আনসার হচ্ছে এটা, ঠিক আছে। আর ব্লাস্টো এর যে ছিদ্রগুলো আছে, এখানে যে একটা ছিদ্র থাকে তাকে আমরা বলবো ব্লাস্টোপোর, ঠিক আছে। ছিদ্র মানে তো হচ্ছে পোর, ব্লাস্টো, ঠিক আছে। সেইভাবে আমরা একটু দেখে রাখবো। তাহলে আনসার কি, কোষগুলাকে আমরা ব্লাস্টোমিয়ার বলি, কোষগুলাকে আমরা কি বলি, ব্লাস্টোমিয়ার। তাহলে আনসার হচ্ছে বি, ব্লাস্টোমিয়ার। তাহলে শেষ সোনার বাংলাদেশ। আমরা নেক্সটে হচ্ছে কি পড়বো, আমরা নেক্সটে হচ্ছে রাতে সিবাসু বা চট্টগ্রাম ভেটেরিনারির কোশ্চেন পড়বো, তোমার তানভীর ভাই নিবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো সবাই ভালো থাকো। আর হচ্ছে যারা এখনো ভর্তি হওনি, আমাদের পেজে আসলে অনেক মেসেজ হয়ে গেছে, আমরা হচ্ছে রিপ্লাই দিতে পারিনি, ঠিক আছে। তোমার হচ্ছে রিপ্লাই দিয়ে দিবে, হয়তো অনেক মেসেজ জমে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো রিপ্লাই দিবে আস্তে আস্তে। আর হচ্ছে যেটা বললো, যারা ভর্তি হওনি ভর্তি হইতে পারো, আমাদের এগ্রি কোর্স চলমান, ঠিক আছে। এগ্রি স্টার যেটা আমাদের এগ্রি স্টার হচ্ছে 2.0, এখন ভর্তি হইলে 1599 টাকা, ঠিক আছে। যেটা 5 তারিখের পরে 1999 টাকা হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা, ওকে, ঠিক আছে বাচ্চা কাচ্চা, সবাই থাকো, আল্লাহ হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম।